আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে জিএসটির বায়োলজি সেকেন্ড পেপারের এই ক্লাসটাতে অনেক অনেক স্বাগতম। এখানে আমরা তোমাদেরকে বেসিক সহ পড়াবো, অর্থাৎ শুধু প্রশ্ন সলভ না, বেসিক সহ গত 10 বছরে জিএসটিতে যতগুলো বিশ্ববিদ্যালয়ে যুক্ত আছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয় যখন আলাদা করে পরীক্ষা নিত, ওই আলাদা করে পরীক্ষায় কি কি প্রশ্ন আসতো না আসতো সব কিছুকে একদম প্রিসাইজ করে চমৎকার দুর্দান্ত বেসিক সহ এটা একটা রিভিশন ক্লাস এবং একই সাথে হচ্ছে প্রশ্ন সলভ। তো এটা শুধু রিভিশন ক্লাস না, এটা আসলে প্রশ্ন সলভ সহ ক্লাস। তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে আমরা এখানে 3টা চ্যাপ্টার পড়বো, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণীর পরিচিতি আর হলো পরিপাক ও শোষণ। ঠিক আছে, ওকে। তো চলো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তো শুরুতেই তুমি একটু খেয়াল করো, গত 10 বছরে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে আগে গুরুত্বপূর্ণ লাইনগুলো, অর্থাৎ বইয়ের যেই গুরুত্বপূর্ণ লাইনগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে সেইগুলোকে রিভিশন দেওয়ার সুবিধার্থে আমরা একসাথে হচ্ছে সাজিয়ে দিছি। ঠিক আছে, বুঝতে পারতেছো? একসাথে সুন্দর করে হচ্ছে গুছিয়ে সাজিয়ে দিছি যাতে তোমাদের হচ্ছে একদম ইজি হয়। যেমন প্ল্যাকয়েড আইস কোথায় দেখা যায়, হাঙ্গরে কোমল অস্থি বিশিষ্ট মাছে কোন ধরনের আইস থাকে, প্ল্যাকয়েড, ফ্লাওয়ার অফ দ্য সি বা সমুদ্রের ফুল বলা হয় কোন পর্বের প্রাণীদেরকে, নিডারি, এগুলো সব গুরুত্বপূর্ণ লাইন। সো এই যে লেকচার পিডিএফটা, এটা হচ্ছে আমি ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দিব, তোমরা প্রথম কমেন্ট থেকে হচ্ছে খুব সহজেই তোমরা এটা নিয়ে নিতে পারবা, রিভিশন দিতে দুর্দান্ত হেল্প করবে গুরুত্বপূর্ণ লাইনগুলো। ঠিক আছে, ওকে। প্রাণী জগতের সর্বমোট পর্ব হচ্ছে তোমার 33টা, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ হলো তোমার প্রজাতি। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা করবা। তাহলে চলো আমরা বেসিক সহ পড়ানো শুরু করি। আবারও একটু বলে দেই যে এগুলো হচ্ছে হাতে একটু সময় কম আমাদের, ঠিক আছে, একটু সময় কম, এই জন্য আমরা একটু সুন্দর করে হচ্ছে দ্রুত, যে ভাই টাইপ করছে আমাদের যে টাইপিস্ট, হয়তো কিছু বানান ভুল করছে, ব্যাপারটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে এরকম করে তুমি একবার করে দেখে নিবা, তুমি একবার করে হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ লাইনগুলা প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, তুমি হচ্ছে দেখে নিবা। তো চলো তাহলে আমরা বেসিক থেকে শুরু করি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো চলো তাহলে প্রথমে আসো, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে প্রথমে আসো হচ্ছে সিলোমের প্রকারভেদ। আচ্ছা, সিলম, সিলম কোত্থেকে আসে? 2টা লাইন তোমাকে জানতে হবে। সিলম হলো ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। তাহলে সিলম কোথা থেকে উৎপত্তি লাভ করে? এগুলার বেসিক হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে হচ্ছে উৎপত্তি লাভ করে। তাহলে ভ্রূণীয় মেসোডার্ম থেকে সিলোমের উৎপত্তি। আর সিলোমের আবরণটা কি? সিলোমের যে আবরণটা, সেই আবরণটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। সিলোমের আবরণটার নাম হলো পেরিটোনিয়াম। এখন আসো, সিলোম আছে নাকি নাই তার উপর ভিত্তি করে হলো 3 ভাগে হচ্ছে ভাগ করা যায়, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, ইউসিলোমেট। তো দেখো বায়োলজিতে এ শব্দের মানে হলো না, এ শব্দের মানে হলো না, সিলোমেট মানে সিলম। তাহলে অ্যাসিলোমেট মানে হচ্ছে যাদের কোনো সিলম নাই। তুমি খেয়াল করো, প্রাণী জগতের যে প্রধান যে 9টা পর্ব আছে, সেই প্রধান 9টা পর্বের মধ্যে প্রথম 3টা পর্ব এতটাই অনুন্নত যে এদের কোনো সিলমই নাই, অর্থাৎ পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এই 3টা এতটাই অনুন্নত যে এই 3টাতে কোনো সিলমই নাই, এরা হচ্ছে অ্যাসিলোমেট। এর পরেরটা 4 নম্বর পর্বটা, 4 নম্বর পর্বটা এদের থেকে একটু উন্নত। তাহলে 4 নম্বর পর্বটা এদের তুলনায় হচ্ছে একটু উন্নত। তো একটু উন্নত হওয়ায় 4 নম্বর পর্বটা হচ্ছে তোমার সিউডোসিলোমেট বা নকল সিলমযুক্ত প্রাণী। সিউডো শব্দের মানে হচ্ছে নকল বা ভ্রান্ত। তাহলে 4 নম্বর পর্বটা একটু উন্নত আগের 3টার তুলনায়। তাহলে নাই মামার থেকে কানা মামা ভালো, এই জন্য এইখানে নকল বা ভ্রান্ত সিলোম আছে, এই জন্য এটা সিউডোসিলোমেট। সিউডো শব্দের মানে নকল বা ভ্রান্ত। তাহলে 4 নম্বর পর্ব কোনটা? নেমাটোডা। সাথে আরো কিছু ছোট ছোট কিছু পর্ব আছে। টোটাল প্রাণী জগতের পর্ব হচ্ছে 33টা, তবে এর মধ্যে প্রধান পর্ব হচ্ছে 9টা, আরো 24টা ছোট ছোট পর্ব আছে। তো সবকিছু মিলে সিউডোসিলোমেটের এক্সাম্পল হচ্ছে নেমাটোডা। তবে আরো কিছু এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো মনে রাখার জন্য তুমি এখানে একটা ছন্দ মনে রাখতে পারো, নারিকেল, নারিকেল, নাতে নেমাটোডা, রতে রোটিফেরা, কতে কিনর হিঙ্কা, আর লতে লোয়া লোয়া। লোয়া লোয়া হচ্ছে একটা চোখ কৃমি, যেটা হচ্ছে তোমার মানে চোখের মধ্যে হচ্ছে পাওয়া যায়, লোয়া লোয়া চোখ কৃমি। ঠিক আছে, আচ্ছা। এবার আসা হচ্ছে ইউসিলোমেট। বায়োলজিতে শব্দের প্রথমে ইউ, ইউ শব্দের মানে হলো প্রকৃত। তাহলে ইউসিলোমেট শব্দের মানে হলো প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, প্রকৃত সিলোম আছে। তাহলে প্রকৃত সিলোম আছে কাদের? তাহলে 4 নম্বর পর্বটা হচ্ছে সিউডোসিলোমেট। তাহলে 4-এর পর থেকে, অর্থাৎ মলাস্কা থেকে শুরু করে করডাটা পর্ব পর্যন্ত বাকি সবগুলো হচ্ছে উন্নত, এই জন্য এগুলো হচ্ছে ইউসিলোমেট। তাহলে বুঝছো, তার মানে কি দাঁড়াইলো?
প্রথম তিনটা হচ্ছে অনুন্নত অ্যাসিলোমেট, 4 নম্বরটি একটু উন্নত সিউডোসিলোমেট, 5 থেকে 9 নম্বর পর্যন্ত হচ্ছে ইউসিলোমেট। ঠিক আছে, অর্থাৎ মলাস্কা থেকে শুরু করে বাকি সবগুলো হচ্ছে তোমার ইউসিলোমেট। ওকে, এবার চলে আসো প্রতিসাম্যতা। আচ্ছা, প্রতিসাম্যতা হচ্ছে কোনো একটা প্রাণীর দেহকে সমান 2 ভাগে ভাগ করা। ঠিক আছে, ধরো মানুষকে যদি মাঝখান বরাবর ভাগ করো, সমান 2 ভাগে ভাগ হবে, এটাই হচ্ছে প্রতিসাম্যতা। তাহলে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, এক্সাম্পলগুলো এখান থেকে লাগে। যেমন গোলীয় প্রতিসাম্যের এক্সাম্পল হলো, তুমি একটু মনে রাখবা, ভোর হলো। কি হলো ভাই? ভোর হলো। ভতে ভলভক্স, আর্তে রেডিওলারিয়া, হলোতে হচ্ছে হেলিওজোয়া। ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, ভোর হলো। ঠিক আছে, অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হলো সির জলে হাইড্রা। অরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হলো সির জলে হাইড্রা। সির জলে হাইড্রা। সিতে হচ্ছে সিওনিমন, জলেতে হচ্ছে জেলিফিশ, হাইড্রাতে হচ্ছে হাইড্রা। দ্বিঅরীয় প্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে সিসি। দ্বিঅরীয় প্রতিসাম্য হচ্ছে সিসি, টেনোফোরা, সিউলোপ্লানা। টেনোফোরা, সিউলোপ্লানা, এই যে টেনোফোরা, টেনোফোরা, টেনোফোরা আর হচ্ছে সিউলোপ্লানা হচ্ছে দ্বিঅরীয় প্রতিসাম্যের এক্সাম্পল। সিসি। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য প্রজাপতি, ব্যাং, মানুষ, এটা এমনি মনে থাকবে। আর অপ্রতিসাম্যের এক্সাম্পল হচ্ছে শামুক, স্পঞ্জ, অ্যামিবা। অ্যামিবা হচ্ছে একটা এককোষী জীব আর কি, অ্যামিবা, এগুলো হচ্ছে অপ্রতিসাম্য। তাহলে মনে থাকবে, ইটস ন্যানো রিক্যাপ টাইম। আমার সাথে সাথে মুখ দিয়ে বলো, ক্লাসের পড়া ক্লাসই মুখস্থ হয়ে যাবে। ভোর হলো ভলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া। সির জলে হাইড্রা, সিওনিমন, জেলিফিশ, হাইড্রা। দ্বিঅরীয় প্রতিসাম্য সিসি, টেনোফোরা, সিউলোপ্লানা। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য মানুষ, ব্যাং, প্রজাপতি। অপ্রতিসাম্য শামুক, স্পঞ্জ আর হচ্ছে অ্যামিবা। ওকে, এবার আসো ভ্রূণ স্তরের সংখ্যা, যে কয়টা স্তর থাকে, কোষগুলা কয় স্তরে সজ্জিত থাকে তার উপর ভিত্তি করে বেশ কিছু ক্লাসিফিকেশন করা হয়েছে। তুমি একটা সিম্পল জিনিস একটু খেয়াল করো, দেখো প্রাণী জগতের প্রথম পর্বটা, প্রাণী জগতের এই যে সিরিয়ালটা করা হয়েছে, বুঝছো, এই সিরিয়ালটা এমনভাবে করা হয়েছে যে অনুন্নত থেকে উন্নত এই সিরিয়ালটা যাতে মেনটেন হয়। অর্থাৎ প্রথমটা সবচেয়ে অনুন্নত, তারপরেরটা আরেকটু উন্নত, তারপরেরটা আরেকটু উন্নত, এরকম করে সিরিয়ালটা মেনটেন করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে প্রথম পর্বটা হচ্ছে পরিফেরা। পরিফেরা এতটাই অনুন্নত যে তার কোনো ভ্রূণীয় স্তর নাই, এই জন্য পরিফেরা হচ্ছে স্তরবিহীন। সাথে তুমি মনে রাখবা প্রোটোজোয়াও হচ্ছে স্তরবিহীন। শেষ। এরপরেরটা আসো, পরিফেরা থেকে নিডারিয়া, সিরিয়ালে পরে আসছে, একটু উন্নত, এই জন্য নিডারিয়া পর্বের প্রাণীগুলো হচ্ছে দ্বিস্তরী, অর্থাৎ এখানে 2টা স্তর আছে, একটোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। আর নিডারিয়ার পরবর্তীতে প্লাটিহেলমিনথেস, এটা নিডারিয়ার থেকেও আর একটু উন্নত, এই জন্য প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে একেবারে কর্ডাটা পর্ব পর্যন্ত বাকি সবগুলো প্রাণী হচ্ছে তোমার ত্রিস্তরী। 3 মানে 3টা স্তর আছে। তাহলে বুঝছো, প্রথমটায় একদমই স্তর নাই, অনুন্নত, পরিফেরা, সাথে প্রোটোজোয়াটা মনে রাখতে পারো। নিডারিয়া একটু উন্নত, দ্বিস্তর বিশিষ্ট, প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত বাকি সবগুলা ত্রিস্তরী। ঠিক আছে, সিরিয়ালগুলা একদম ইজি। ওকে, এখন আসা হচ্ছে দ্বিস্তরীতে হচ্ছে 2টা স্তর থাকে, ত্রিস্তরীতে 3টা স্তর থাকে। এগুলোর নাম কি? একটোডার্ম। একটো মানে বাইরে, ডার্মা মানে স্তর, তাহলে একটোডার্ম হচ্ছে বাইরের কোষ স্তরটা। এন্ডো মানে ভিতরে, ডার্মা মানে স্তর, তাহলে এন্ডোডার্ম হচ্ছে ভিতরের কোষ স্তরটা। আর মেসো শব্দের মানে মাঝখানে, ডার্মা মানে স্তর, তাহলে মেসোডার্ম হচ্ছে মাঝখানে স্তর। তাহলে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3টা। ঠিক আছে, আর দ্বিস্তরীর ক্ষেত্রে শুধু এই যে বাইরেরটা আছে আর ভিতরেরটা আছে। আর এর মাঝখানে কি আছে? মাঝখানে মেসোডার্মটা নাই, এই মেসোডার্মের বদলে একটা অকোষীয় স্তর আছে যেটাকে বলা হয় মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া আছে, মেসোগ্লিয়া হচ্ছে একটা অকোষীয় স্তর। ঠিক আছে, ওকে। এবার আসো নটোকর্ড। ভাই নটোকর্ড যাদের আছে বুঝতেই পারতেছো, নটোকর্ড যুক্ত কর্ডাটা পর্বের কথা বলা হয়েছে। মানুষ, সাপ, ব্যাং, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া, এগুলো সব নটোকর্ড যুক্ত। আর নটোকর্ড বিহীন হচ্ছে কর্ডাটা পর্ব বাদে বাকি যত পর্ব আছে নটোকর্ড বিহীন। ঠিক আছে, এগুলো তুমি জানো, মশা, ঘাসফড়িং, কেঁচো, প্রোটোজোয়া, একাইনোডার্মাটা। আচ্ছা, খণ্ডকায়ন। খণ্ডকায়ন হচ্ছে কিছু কিছু প্রাণীর দেহ হচ্ছে অনেকগুলো একই রকমের খণ্ডের পুনরাবৃত্তি দিয়ে তৈরি। কিছু কিছু প্রাণীর দেহ আছে একই রকমের হচ্ছে তোমার খণ্ডের পুনরাবৃত্তি দিয়ে হচ্ছে তোমার তৈরি, একই রকমের খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হয়, এগুলোকে খণ্ডকায়ন বলে। এই খণ্ডকায়ন হচ্ছে তোমার দেখা যায় মেইনলি অ্যানিলিডা পর্বের প্রাণীতে। অ্যানিলিডা পর্বের প্রাণীতে হচ্ছে তোমার খণ্ডকায়ন দেখা যায়, যেমন কেঁচো। এখন কেঁচোর ভিতরটাও বাইরে থেকেও খণ্ড খণ্ড, কেঁচোর ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো খণ্ড খণ্ড, বুঝছো? তাহলে কেঁচো বাইরের দিক থেকেও খণ্ড খণ্ড, আবার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড খণ্ড, তার মানে কেঁচোর বাহ্যিক এবং অভ্যন্তরীণ খণ্ডকায়ন দেখা যায়।
আর মানুষের ক্ষেত্রে শুধু অভ্যন্তরীণ খণ্ডকায়ন দেখা যায়। ভাই মানুষের ক্ষেত্রে অভ্যন্তরীণ খণ্ডকায়ন কি? আমাদের যে মেরুদণ্ড অনেকগুলো ছোট্ট 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 খণ্ড খণ্ড হাড় নিয়ে কিন্তু তৈরি, খেয়াল করো। কিন্তু মেরুদণ্ড তো বাইরে থেকে দেখা যায় না, এটা ভিতরে থাকে, এই জন্য অভ্যন্তরীণ। বুঝছো? আমাদের মেরুদণ্ডটা এরকম খণ্ড 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 হাড্ডি দিয়ে তৈরি, তবে এটা ভিতরে থাকে, এই জন্য মানুষের ক্ষেত্রে অভ্যন্তরীণ খণ্ডকায়ন দেখা যায়। আর এগুলো সবই সমখণ্ডকায়ন। সম শব্দের মানে হচ্ছে সমান, সম শব্দের মানে হলো সমান, এই খণ্ডগুলা সমান, দেখো এই খণ্ডগুলা সমান, সমখণ্ডকায়ন। এবার আসো অসম খণ্ডকায়ন। এবার আমাদেরকে যেটা লাগবে সেটা হলো অসম খণ্ডকায়ন লাগবে। অসম শব্দের মানে হলো অসমান, অসমান খণ্ডকায়ন। তাহলে পতঙ্গ, পতঙ্গদের ক্ষেত্রে অসম খণ্ডকায়ন হচ্ছে দেখা যায়। আর খণ্ডকায়নবিহীন, ঠিক আছে, খণ্ডকায়নবিহীন সমুদ্র, তারা, ঝিনুক, এগুলার কোনো খণ্ড নাই, একবার করে দেখবা। পৌষ্টিক নালী, আচ্ছা পৌষ্টিক নালী আছে নাকি নাই এর উপর ভিত্তি করেও ভাগ করা হয়েছে, ঠিক আছে। পৌষ্টিক নালী আছে নাকি নাই এর উপর ভিত্তি করেও তোমার কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। এর মধ্যে প্যারাজোয়া হচ্ছে যাদের কোনো পৌষ্টিক নালী নাই। তুমি চিন্তা করো, প্রাণী জগতের প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, সে এতটাই অনুন্নত যে ওর কোনো পৌষ্টিক নালী নাই, এই জন্য পরিফেরা হচ্ছে প্যারাজোয়া বা নালীবিহীন। একটু ভুল আসছে এখানে, ঠিক করে দিলাম। পরিফেরা হচ্ছে প্যারাজোয়া বা নালীবিহীন, বা এমন মনে রাখতে পারো পরি প্যারা, পরি পরি প্যারা দেয়, তাহলে প্যারাজোয়ার এক্সাম্পল হচ্ছে পরিফেরা, অর্থাৎ এখানে পৌষ্টিক নালী নাই, এতটাই অনুন্নত। কিন্তু এর পরের যতগুলা পর্ব আছে সেগুলো সিরিয়ালে কি পরিফেরার পরে আসছে, তাহলে সেগুলো পরিফেরার থেকে উন্নত, এই জন্য এগুলো পরিফেরার থেকে উন্নত হয়। নিটারিয়া থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত বাকি সবগুলা পর্ব হচ্ছে পরিফেরার থেকে উন্নত, এগুলাতে নালী আছে, এই জন্য এগুলারে বলা হয় এন্টারোজোয়া, নালীযুক্ত, এগুলারে বলা হয় এন্টারোজোয়া। এন্টেরন শব্দের মানে হচ্ছে পরিপাক নালী, এটা একটা গ্রিক শব্দ এন্টেরন, এন্টেরন শব্দের মানে আসলে পরিপাক নালী। তাহলে এন্টারোজোয়া হচ্ছে যাদের পরিপাক নালী আছে। তাহলে পরের গুলো অর্থাৎ নিটারিয়া থেকে কর্ডাটা পর্ব পর্যন্ত হচ্ছে এন্টারোজোয়া, আর পরি প্যারা প্যারাজোয়া পরিফেরা, ঠিক আছে। ওকে, এবার আসো নন কর্ডাটা পর্বের হচ্ছে আমরা একটু বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি, একদম ইজি। পরিফেরা, তাহলে পরি, পরি শব্দটা আসছে পোর থেকে। বলো পোর শব্দের মানে কি? পোর শব্দের মানে হচ্ছে ছিদ্র। তাহলে এই পর্বের প্রাণীদের দেহগুলা ছিদ্র ছিদ্র, অর্থাৎ ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জের মতো প্রাণী। স্পঞ্জ কি? ওই যে আমরা বাসা বাড়িতে দেখবো যে থালা বাসন মাজার জন্য একটা নরম একটা জিনিস ইউজ করি, সাবানের মধ্যে মিশে চিপে সাবান বের করে দেন থালা বাসন মাজি, ওটা হচ্ছে স্পঞ্জ। স্পঞ্জের গায়ে অসংখ্য ছোট্ট 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 ছিদ্র থাকে, তাহলে স্পঞ্জ বা ছিদ্রাল প্রাণী, কারণ দেহে অনেকগুলো ছিদ্র আছে। পোর মানে ছিদ্র, এখান থেকে নামটা আসছে পরিফেরা। তো পরিফেরার নেমোনিকটা একটু মনে রাখবা। নীলপরি কেন স্বপ্নে আসলো? নীলপরি কেন স্বপ্নে আসলো? নীলতে হচ্ছে নালীতন্ত্র, পরিতে হচ্ছে ওই যে পোর বা ছিদ্র, কেনতে হচ্ছে কুয়ানোসাইট কোষ। এই কুয়ানোসাইট কোষটা একটু মনে রাখবা আলাদা করে, এটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত। কুয়ানোসাইট কোষটা হচ্ছে তোমার কি? ফ্লাজেলাযুক্ত। এই কোষের সাথে হচ্ছে ফ্লাজেলা থাকে, ঠিক আছে। কুয়ানোসাইট কোষটা হচ্ছে ফ্লাজেলাযুক্ত। স্বপ্নেতে হচ্ছে স্পঞ্জোসিল, স্পঞ্জিন, স্পিকিউল। স্পিকিউল হচ্ছে চুন দ্বারা তৈরি হচ্ছে কাটা, স্পঞ্জিন হচ্ছে একটা জৈবতন্তু, আর স্পঞ্জোসিল হচ্ছে একটা গহ্বর বা গর্ত। আসলোতে হচ্ছে অতে অস্টিয়া, অতে অস্কুলাম। তাহলে নীলপরি কেন স্বপ্নে আসলো? নালীতন্ত্র, পরিতে পরিফেরা, কেনতে হচ্ছে কোয়ানোসাইট যেটা ফ্লাজেলাযুক্ত কোষ, স্বপ্নেতে হচ্ছে স্পঞ্জোসিল, স্পঞ্জিন, স্পিকিউল পাওয়া যায়, আসলোতে অস্টিয়া এবং অস্কুলাম। আর বৈজ্ঞানিক নামের মধ্যে এটা একটু মনে রাখবা, স্কাইফা জেলাটিনোসাম, এটা হচ্ছে মটকা স্পঞ্জের বৈজ্ঞানিক নাম। একটু দেখলা স্পঞ্জ, ঠিক আছে। ওকে, আর এইগুলা স্পঞ্জগুলো হচ্ছে সবই অপ্রতিসাম, তাই না? আচ্ছা, এবার আসো নিটারিয়া পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বা কি বলা হয়? রেইন ফরেস্ট বলা হয়। একবার করে দেখলে এগুলো রিভিশন স্লাইড, ঠিক আছে। সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট বলা হয় কেন? কারণ নিটারিয়া পর্বের সদস্যই হচ্ছে প্রবাল। এই যে আমরা প্রবালের কথা বলি, প্রবালগুলো হচ্ছে সব নিটারিয়া পর্বের প্রাণী, ঠিক আছে। এই জন্য এদেরকে সমুদ্রের ফুল বা রেইন ফরেস্ট বলা হয়। তো এটা একটু মনে রাখার টেকনিক হচ্ছে সিলেটের মেসে পনির দ্বিস্তরী। তাহলে সিলেটের হচ্ছে সিলেন্টেরন নামক একটা গহ্বর থাকে, পরিপাক সংবহন গহ্বর। মেসেতে হচ্ছে মেসোগ্লিয়া থাকে। আর নিটারিয়া পর্বের প্রাণীগুলা হচ্ছে বহুরূপী, এদের দুইটা রূপ আছে, একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা, ঠিক আছে। একটা হচ্ছে পলিপ এবং আরেকটা হচ্ছে মেডুসা। তারপর পনিরতে হচ্ছে পতে পলিপ, নতে নিডোসাইট, নেমাটোসিস্ট। এদের দংশন অঙ্গাণুর নাম কি? এদের দংশন অঙ্গাণুর নাম হচ্ছে নেমাটোসিস্ট। আর দ্বিস্তরী, ওই যে দ্বিস্তরী কোষ, ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী, নিটারিয়া পর্বের প্রাণীগুলো দুইটা স্তর থাকে। তাহলে বুঝছো, সিলেটের মেসে পনির দ্বিস্তরী, সিলেন্টেরন, মেসেতে মেডুসা, মেসোগ্লিয়া,
পনির, পতে হচ্ছে পলিপ, নতে নিডোসাইট, নতে নেমাটোসিস্ট, আর হচ্ছে দ্বিস্তরী হচ্ছে তোমার কোষ থাকে। ঠিক আছে, ওকে, তাহলে পারবা। এক্সাম্পল কি, ওই যে হাইড্রা, তারপর অরেলিয়া, অরিটা, জেলিফিশ, এগুলো একটু পড়বা। হাইড্রা, জেলিফিশ, এদের বৈজ্ঞানিক নাম সহ জিনিসটা দেখবা। ঠিক আছে, ওকে। এরপরে চলে আসো হচ্ছে প্লাটিহেলমিনথেস। শিখা আপু 3 বারের মতো চোর। জাস্ট আমি জানি এগুলো তোমরা পারো, একবার করে নেমোনিকটা। শিখা আপু 3 বারের মতো চোর। শিখাতে হচ্ছে তোমার শিখাকোষ, আপুতে হচ্ছে অ্যাসিলোমেট, পতে প্যারেনকাইমা কোষ থাকে এবং এগুলো পরজীবী। দেখো প্লাটিহেলমিনথেস, আসলে প্লাটি শব্দের মানে হচ্ছে চ্যাপ্টা। প্লাটিস শব্দের মানে মনে রাখবা প্লেটের মতো চ্যাপ্টা। আমি মনে রাখতাম প্লাটি মানে প্লেট, প্লেটের মতো চ্যাপ্টা। তাহলে প্লাটিহেলমিনথেস হচ্ছে তোমার চ্যাপ্টা কৃমি, আর যে কোনো কৃমি হচ্ছে তোমার পরজীবী। ঠিক আছে, 3 বারের মতো মানে হচ্ছে ত্রিস্তরী, চড়তে হচ্ছে চোষক। তাহলে শিখা আপু, শিখাকোষ, এদের রেচন অঙ্গের নাম হচ্ছে শিখাকোষ। শিখাকোষ হচ্ছে এদের রেচন অঙ্গের নাম। আপু অ্যাসিলোমেট, ওই যে প্রথম 3টা অ্যাসিলোমেট, পতে প্যারেনকাইমা কোষ, পরজীবী যেহেতু কৃমি, চ্যাপ্টা কৃমি, 3 বারের মতো মানে ত্রিস্তরী, চড়তে হচ্ছে চোষক। ঠিক আছে, তাহলে এটা একটু বৈজ্ঞানিক নাম সহ একটু মনে রাখবা। ফ্যাসিওলা হ্যাপাটিকা, দেখো হ্যাপাটিক শব্দের মানে যকৃৎ, তাহলে ফ্যাসিওলা হ্যাপাটিকা এটা হচ্ছে যকৃৎ কৃমি। টিনিয়া সোলিয়াম এটা হচ্ছে ফিতা কৃমি। বৈজ্ঞানিক নাম, এই 2টা বৈজ্ঞানিক নাম সহ জিনিসটা পরীক্ষায় অনেক বেশি আসে। ঠিক আছে, আর তোমাদের জন্যই যে আমরা জিএসটির জন্য এত কিছু করতেছি, কষ্ট করতেছি, একদম ভালো মতো হচ্ছে পরীক্ষা দিবা। ঠিক আছে, এবং রেজাল্টগুলো বড় ভাইকে হচ্ছে জানাবা। তোমাদের এই যে যত রেজাল্ট, যত সব কিছু, তোমরা, আমার একটা পেজ আছে ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত, একটা পেজ আছে, ফেসবুক পেজ। হ্যাঁ, তুমি একটু সার্চ দিও, ডক্টর লিখে ডট দিও, তারপরে এমডি নাইমুল ইসলাম রাহাত। ঠিক আছে, এই পেজটাতে তোমরা আমাকে মেসেজ দিও। 25,000-এর মতো এই পেজে ফলোয়ার্স আছে। ফেক কোনো পেজ টেজে মেসেজ দিও না, তুমি তো বুঝোই যে অনেকেই আমাদের নামে দেখা যায় যে স্টুডেন্ট আছে, অনেক স্টুডেন্ট আমাদের নামে শুধু শুধু ফেক টেক অনেক কিছু খুলে রাখে। অনেক সময় স্টুডেন্ট বা অনেক সময় স্বার্থান্বেষী মহল থাকে। যেমন গত বছরে এরকম একজনকে পাইছিলাম যে আমাদের ফেক আইডি খুলে টাকা পয়সা হাতায় নিচ্ছে, বুঝছো? তো যাই হোক, রিয়েল আইডিতে মেসেজ পাঠাও, রিয়েল যেটা পেজটাতে ডক্টর এমডি নাইমুল ইসলাম রাহাত। ঠিক আছে, ওখানে একটু মেসেজ পাঠাও, তাইলেই হবে। 25,000-এর মতো ফলোয়ার্স আছে। তোমাদের যত কথা, যত কিছু প্রিপারেশন, সব কিছু শুনবো, রেজাল্টগুলো শুনবো, সব কিছু শুনবো বড় ভাই হিসেবে। ঠিক আছে, শিক্ষক প্লাস বড় ভাই হিসেবে সব কিছু আমরা শুনবো তোমাদের জন্য। আচ্ছা, আর যারা তোমরা সেকেন্ড টাইমে হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিতে চাও, আমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে তোমার সেকেন্ড টাইম হচ্ছে একটা মেডিকেল আছে, তোমরা আমাদের দেখতে পারো। ন্যানো মেডিকেল কোর্স, সম্পূর্ণ ফ্রিতে। ন্যানো মেডিকেল কোর্সের হচ্ছে এই প্লেলিস্টটা দেখবে। এটা সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ডিটেলসে পড়ানো হচ্ছে প্লেলিস্ট। এখন পর্যন্ত 1,80,000-এর বেশি ছাত্রছাত্রী হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে তোমার কোর্সে। এবং এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিদ সিরাজ, হ্যাঁ, জাতীয় মেধায় দ্বিতীয়, ও আমাদের এই ন্যানো মেডিকেল কোর্সের হচ্ছে ফ্রি প্লেলিস্ট করছে এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো। চান্স পাওয়ার পরে জানাইছে, সেকেন্ড হওয়ার পরে আমাদেরকে জানাইছে আর কি, বুঝছো? তো এই ক্লাসগুলোর কোয়ালিটি তাহলে বুঝতেই পারতেছো। তো এই ক্লাসগুলো দেখবা সম্পূর্ণ ফ্রি, নিজেরা দেখবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। আর একটা ক্লাস দেখলেই আশা করি তোমাকে আর বলা লাগবে না যে বাকি ক্লাসগুলো দেখার জন্য। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি, বুঝছো? ওকে, নিজেই দেখবা। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব কিছু ক্লাস আছে। সার্চ দিবা ইউটিউবে, যে ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা। ঠিক আছে, আর আমাদের ভবিষ্যতে যত ভার্সিটি ফ্রি ক্লাস, এটা এই ইউটিউব চ্যানেল থেকে আসবে, ভার্সিটি স্টেশন। একটু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে প্রেস করে রাখো, ভার্সিটি স্টেশন। স্পেস দিও না, VARSITY, ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। কোনো স্পেস না দিলেই এই চ্যানেলটা চলে আসবে। এই লোগোটা দেখে সাবস্ক্রাইব করে ফেলবা। ঠিক আছে, ওকে। আর তোমাদের মধ্যে অনেকেই আছে যে আসলে সেকেন্ড টাইমে ভাই আমি একটা কোর্সে ক্লাস করতে চাই। আমি সবসময় বলি তোমরা আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, ন্যানো মেডিকেল কোর্স, তাইলেই হবে। ফ্রি ক্লাস দেখার পর যদি ভালো লাগে এবং তোমাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিব, তবে একটা কোনো জায়গায় ভর্তি থাকলে একটা ধাক্কা বা একটা পুশ থাকে, ওই ধাক্কা বা পুশের জন্য হইলে তোমরা আমাদের হচ্ছে এই RTDS এ হচ্ছে যুক্ত হইতে পারো। এই বছর সারা বাংলাদেশে সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত আছে। বুঝতেই পারতেছো কেন যুক্ত আছে, আমাদের উপর ভরসা করে, আমাদের উপর আস্থা রাখে, এই জন্যই হচ্ছে যুক্ত আছে। তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো www.rtdslive.com, rtdslive.com এই ওয়েবসাইটে যাবা। গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে ফোন বা ল্যাপটপ বা পিসি থেকে সার্চ দিবা, দিয়ে আমাদের এই যে ওয়েবসাইটে আসবা। এসে ডান দিকের কোনায় লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটা থাকবে। আমার এখানে লগ ইন করা আছে, এই জন্য ড্যাশবোর্ড দেখাচ্ছে। তোমার এখানে হয়তো বা লগ ইন বা রেজিস্ট্রেশন চাবে, ক্লিক করে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা। দেন নিচে ক্লিক করো, দেখো সম্পূর্ণ নতুন
নিউ সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ ফর এইচএসসি 24 আসছে। এটা হচ্ছে জিএসটির পরে শুরু হবে, 16 তারিখে ওরিয়েন্টেশন, 19 বা 20 মে থেকে ক্লাস শুরু হবে জিএসটির পরে, সম্পূর্ণ নতুন শূন্য থেকে। এখানে আমি পড়াবো, রিজবি ভাইয়া পড়াবে, মাইনুল ভাইয়া পড়াবে, জাদিদ ভাইয়া পড়াবে, তুরাব ভাইয়া পড়াবে, আমরা সবাই পড়াবো। এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, বিস্তারিত দেখোতে হচ্ছে ক্লিক করে এই যে, আচ্ছা নেটের একটু স্লো, সমস্যা নাই, তো তারপরে এই যে কোর্সটি কিনুনে চলে যাবা, বিস্তারিত দেখোতে ক্লিক করে কোর্সটি কিনুনে যে এই যে পে, এটাতে ক্লিক করবা, ঠিক আছে? ওকে। আর এখানে কিছু কি বলে, পেমেন্ট করার সময় দেখবা যে কিছু পিন নম্বর চাচ্ছে, এটা সম্পূর্ণ সেফ, মনে করার কোনো কারণ নাই যে রাহাত ভাইয়ের কাছে হচ্ছে এই পিন নম্বর মনে হয় ভাই নিয়ে নিবে, না, এটা হচ্ছে তোমার কি বলে, এই জিনিসটা তোমার আলটিমেটলি হলো সম্পূর্ণ সেফ, তুমি সারা বাংলাদেশে এইভাবেই হচ্ছে তোমার বিকাশে পে করা হয়, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখো। ওকে, আসো। আর এই পেজটাতে মেসেজ দিও, তবে মাথায় রাখো এরকম আমার নামে আরো 2-3টে এরকম কে না কে ফেক পেজ খুলছে, অনেক সময় স্টুডেন্টরাই খুলে, ঠিক আছে, মজা করার জন্য খুলে। আবার কিন্তু একটা এলিগেশন একটু সিরিয়াস পাইছিলাম যে টাকা পয়সা নাকি হাতিয়ে নিচ্ছে, এই জন্য তোমরা একটু এইটা সার্চ দিয়ে 25,000-এর মতো ফলোয়ার্স আছে, আমি বলে দিচ্ছি 25,000 ফলোয়ার্স, ঠিক আছে? ওই পেজটাতে মেসেজ দিও, ঠিক আছে? আমার পেজটা আর কি, অন্য পেজ না, অন্য দেখবা যে পেজে হয়তো 100, 200, 300 লাইক আছে বা 300 ফলোয়ার্স আছে, ওইগুলা কিন্তু না, একটু সাবধান করে দেই, কারণ গত বছর হচ্ছে আসছে যে টাকা পয়সা নাকি হাতায় নিচ্ছে, মানে আরেকটা ফেক, মানে আমার নামে এগুলা খুলে ওরা মানে প্রিটেন্ড করতেছে আমি টাকা পয়সা নিয়ে নিচ্ছে, বিকাশে টাকা চাচ্ছে, এই চাচ্ছে, বুঝছোই তো তোমরা, ঠিক আছে? একটু সাবধান থাকবা। আর আমার পেজ থেকে কখনোই তোমাদেরকে কখনোই কোনো কিছু করা হবে না, আমরা সবসময় তোমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে কোর্সে ভর্তি করাই, যে ওয়েবসাইটটা বললাম, ঠিক আছে? কখনোই আমরা হচ্ছে এরকম ইনবক্সে কখনো বলি না যে টাকা দিয়ে কোর্সে যুক্ত হও, ঠিক আছে? আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে বলি, ওয়েবসাইটে যে যুক্ত হও, ঠিক আছে? ওকে, এটা একটু খেয়াল রেখো, কারণ এখন অনলাইনে যুক্ত প্রতারক চক্র আসলে সক্রিয়। ওরা যখনই দেখে যে মানে কি বলে, টিচারদেরকে স্টুডেন্টরা তোমরা অনেক ফলো করো আমাদেরকে, তো আমাদের নামে ফেক আইডি টাইডি খুলে এই তো টাকা পয়সা হাতানোর একটা মানে চক্র আর কি, বুঝতেই পারতেছো। আচ্ছা, এবার আসো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের নেমাটোডা। তাহলে নেমাটোডা, ঠিক আছে, নলাকার প্রাণী বা গোলকৃমি। নেমাটোডা হচ্ছে গোলকৃমি। দেখো, নেইমারের সংশয় কেটে অতঃপর দীপাও সিউল গেল। নেইমারতে হচ্ছে নেমাটোডা, সংশয় শতে সংবহনতন্ত্র, শতে শ্বসনতন্ত্র, অর্থাৎ সংবহনতন্ত্র শ্বসনতন্ত্র হচ্ছে অনুপস্থিত। কেটেতে হচ্ছে তোমার কিউটিকল, আর টতে হচ্ছে টিউব উইদিন আ টিউব। আচ্ছা, নেমাটোডা পর্বের প্রাণীগুলা হচ্ছে এই যে এরকম নলাকার। নেমাটোডা পর্বের প্রাণীগুলা নিজেরাও হচ্ছে এরকম নলাকার, আর এদের যে পৌষ্টিক নালী, সেই পৌষ্টিক নালীটাও হচ্ছে একদম মুখছিদ্র থেকে একদম পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত। তাহলে দেখো, ওদের দেহটাও হচ্ছে নলের মতো, আবার এই দেহের ভিতরে পৌষ্টিক নালীটাও হচ্ছে একটা নলের মতো। তাহলে দেখে মনে হচ্ছে না যে নল, তার ভিতরে আরেকটা নল, অর্থাৎ টিউব উইদিন আ টিউব। দেহটাও নলের মতো, নলের ভিতরে পৌষ্টিক নালীটাও নলের মতো, তাহলে টিউব উইদিন আ টিউব বা নলের ভিতরে নল স্ট্রাকচারটা পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট। অতঃপরতে হচ্ছে অন্তঃপরজীবী। ভাই, যে কোনো কৃমি আমাদের শরীরের ভিতরে বা অন্তে থাকে, এই জন্য অন্তঃপরজীবী। দ্বিপাতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। ভাই, দ্বিপার্শ্বীয় প্রতিসম কেমনে? খুব সিম্পল, দেখো, তুমি মাঝখান বরাবর ভাগ করলে সমান দুই পাশে ভাগ হয়। দ্বিপার্শ্বীয়, দ্বি মানে দুই, পার্শ্বীয় মানে পাশ, তাহলে মাঝখান বরাবর ভাগ করলে সমান দুই পাশে ভাগ হয়, এই জন্য দ্বিপার্শ্বীয় প্রতিসম। আর ওই যে বলছিলাম নেমাটোডা সিউডোসিলোমেট, ঠিক আছে? তাহলে নেমাটোডা সিউডোসিলোমেট। তাইলে রক্ত সংবহনতন্ত্র এবং শ্বসনতন্ত্র নাই, কিউটিকল আছে চারপাশের আবরণটা, টতে হচ্ছে টিউব উইদিন আ টিউব স্ট্রাকচার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অন্তঃপরজীবী, সিউডোসিলোমেট। বৈজ্ঞানিক নামটা পড়বা, গোল কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, এটা পড়বা। ফাইলেরিয়া কৃমির বৈজ্ঞানিক নাম উচেরেরিয়া ব্যানক্রফটি। লোয়া লোয়া হচ্ছে তোমার চোখ কৃমির বৈজ্ঞানিক নাম, একটু আগে দেখাইছি। ওকে, এরপরে চলে আসো মেন্টাল হিমু। আর্মি আর র্যাবকে হচ্ছে পিটায়, তাহলে কি করে? মেন্টাল হিমু আর্মি এবং র্যাবকে হচ্ছে পিটায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, মেন্টালে হচ্ছে মেন্টল, মেন্টালে হচ্ছে মেন্টল, হিমুতে হচ্ছে হিমোসিল। আমরা এখন মলাস্কা পর্বের বৈশিষ্ট্য পড়াচ্ছি। হিমোতে হচ্ছে হিমোসিল, আর হচ্ছে হিমোসায়ানিন। জাস্ট একবার করে রিভিশন। আর্মিতে হচ্ছে তোমার অ্যামিবোসাইট, র্যাবকে হচ্ছে র্যাডুলা, র্যাডুলা, র্যাডুলা বা এটাকে বাংলায় বলা হয় রেতি জিব্বা, র্যাডুলা বা বাংলায় বলা হয় রেতি জিব্বা। তাহলে মেন্টল নামক খোলস থাকে,
হিমুতে হচ্ছে হিমোসিল থাকে, হিমোসায়ানিন থাকে, অ্যামিবোসাইট টাইপ কোষ থাকে, কাইটিন নির্মিত হচ্ছে রেডুলা বা রেতিজিহ্বা থাকে। ঠিক আছে, ওকে। এক্সাম্পল কি? আপেল শামুক, ওই যে পিলা গ্লোবোসা এটা আসে, ল্যামেলিডেন্স মার্জিনালিস এটা হচ্ছে ঝিনুকের বৈজ্ঞানিক নাম। এই দুইটা জিনিস একটু ভালো মতো পড়বা। ওকে, এবার চলে আসা হচ্ছে অ্যানিলিডা বা অঙ্গুরিমাল প্রাণী। তাহলে অ্যানিলিডার ক্ষেত্রে জিনিসগুলো কি একটু সিম্পলি হচ্ছে দেখো, এটিএন এর পিসি বন্ধ ও খণ্ড খণ্ড। ধরো এটিএন নিউজের হচ্ছে তোমার পিসি বন্ধ এবং হচ্ছে খণ্ড খণ্ড। ঠিক আছে, এতে হচ্ছে অ্যানিলিডা। ওকে, টিতে হলো ট্রোকোফোর লার্ভা। এদের জীবন চক্রে হচ্ছে একটা লার্ভা দশা পাওয়া যায়, সেই লার্ভা দশাকে তোমার বলা হয় ট্রোকোফোর লার্ভা। ঠিক আছে, এনতে হচ্ছে নেফ্রিডিয়া। এদের নেফ্রিডিয়া হচ্ছে রেচন অঙ্গ, যেটা হচ্ছে খণ্ড খণ্ড। এদের নেফ্রিডিয়া হচ্ছে একটা রেচন অঙ্গ। আচ্ছা, ট্রোকোফোর সিএইচও মনে হয়, ট্রোকোফোর। এদের ট্রোকোফোর লার্ভা পাওয়া যায়। তারপরে হচ্ছে এনতে নেফ্রিডিয়া হচ্ছে এদের রেচন অঙ্গ, যেই অঙ্গটাও খণ্ড খণ্ড। এই জন্য নেফ্রিডিয়াকে খণ্ড খণ্ড দেখে এটাকে সেগমেন্টাল অর্গানও বলা হয়। খণ্ড খণ্ড, সেগমেন্ট মানে খণ্ড আর অর্গান মানে অঙ্গ, তাহলে খণ্ড খণ্ড অঙ্গ বা সেগমেন্টাল অর্গানও বলা হয়। ঠিক আছে, তাহলে এটিএন এর পিসি, পিসি তুমি তো বুঝতেছোই, এদের হচ্ছে পিসি, পিতে হচ্ছে প্যারাপোডিয়া। এদের চলন অঙ্গ, এদের চলন অঙ্গ হচ্ছে তোমার পেশল প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া হচ্ছে এদের চলন অঙ্গ। সিতে হচ্ছে কিউটিকল। তাহলে চারপাশে কিউটিকল আবরণ থাকে, চলন অঙ্গ হচ্ছে তোমার প্যারাপোডিয়া। আর বন্ধতে তো বুঝতেই পারতেছো। ঠিক আছে, বন্ধতে হচ্ছে তোমার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। বন্ধতে হলো তোমার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, বদ্ধ, হ্যাঁ, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। খণ্ড খণ্ড তো বুঝতেই পারতেছো যে খণ্ড খণ্ড, যে অনেকগুলো খণ্ডের সমন্বয়ে গঠিত অ্যানিলিডা। খণ্ড খণ্ড, খণ্ডকায়ন বা সেগমেন্টেশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেটাফাইর পোস্তুমা হচ্ছে কেঁচোর বৈজ্ঞানিক নাম হিরুডিনারিয়া। হিরুডিনারিয়া মেডিসিনালিস হচ্ছে তোমার জোকের বৈজ্ঞানিক নাম। তাহলে কেঁচো এবং জোক এই দুইটার বৈজ্ঞানিক নাম সহ জিনিসগুলো একটু পড়তে হবে। ঠিক আছে, এরপরে চলে আসো হিমু ও আমি টাস্কি খেলাম। হিমুতে হচ্ছে হিমোসিল, বুঝতেই পারতেছো। আমিতে হচ্ছে অ্যান্টিনা, ম্যালপিজিয়ান নালিকা। টাস্কিতে হচ্ছে ট্যাগমাটা। শতে হচ্ছে সন্ধিপদী প্রাণী আর্থ্রোপোডা। আর কতে হচ্ছে কাইটিন। ঠিক আছে, ওকে। তাহলে বুঝছো, হিমু ও আমি টাস্কি খেলাম। তাহলে হিমুতে হচ্ছে হিমোসিল, আতে হচ্ছে অ্যান্টিনা থাকে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে, মতে হচ্ছে তোমার ম্যালপিজিয়ান নালিকা এদের রেচন অঙ্গ। টাস্কি, টতে ট্যাগমাটা বা অঞ্চলায়ন পাওয়া যায়। শতে হচ্ছে সন্ধিপদ, এদের পদগুলা দেহের সাথে সন্ধি বা জয়েন্টের মাধ্যমে যুক্ত, সন্ধিপদী প্রাণী। কতে হচ্ছে কাইটিন, এদের শক্ত যে খোলসটা, শক্ত খোলসটা কাইটিন নির্মিত। তুমি চিংড়ি খাইছো না, চিংড়ির যে শক্ত খোলস, ওই খোলসটা হচ্ছে কাইটিন নির্মিত। কাইটিন হচ্ছে এক ধরনের জটিল শর্করা, শর্করা জাতীয় জিনিস, যেটা হচ্ছে শক্ত আর পুঞ্জাক্ষী থাকে, আলাদা করে মনে রাখবা। ঠিক আছে, এক্সাম্পল তো তুমি জানোই। এর মধ্যে তেলাপোকার বৈজ্ঞানিক নামটা মনে রাখতে পারো, পেরিপ্ল্যানেটা আমেরিকানা। কিউলেক্স পিপিয়েন্স হচ্ছে মশার বৈজ্ঞানিক নাম, একটু দেখবা। মুস্কা ডোমেস্টিকা হচ্ছে মাছের বৈজ্ঞানিক নাম, একটু দেখলা। ওকে, এবার আসো একাইনোডার্মাটা। তাহলে একাইনোডার্মাটা বা কণ্টক ত্বক বিশিষ্ট প্রাণী, এটা একটু মনে রাখবা হচ্ছে কাকার 5টা বিবি হিউজ সুন্দরী। তাহলে কাকার 5টা বিবি হচ্ছে তোমার কি হিউজ সুন্দরী। তাহলে কাকাতে কি বলতো, কণ্টকময়। ঠিক আছে, ওই যে কণ্টকময় ত্বক বিশিষ্ট প্রাণী, কাটা থাকে, কণ্টকময়। 5টা, 5তে হচ্ছে পঞ্চ অরীয় প্রতিসম, পঞ্চ অরীয় প্রতিসম। আর টিতে হচ্ছে টিউব ফিট বা নালিকা পথ, এইটা হচ্ছে চলনাঙ্গ হিসেবে কাজ করে, টিউব ফিট বা নালিকা পথ। বিবিতে হচ্ছে তোমার বিমৌখিক, মৌখিক এবং বিমৌখিক প্রান্ত থাকে, বিমৌখিক প্রান্ত থাকে। হিউজতে হচ্ছে তোমার হিমাল, আর সাথে হচ্ছে পেরিহিমাল তন্ত্র থাকে, হিমাল এবং পেরিহিমাল। আর সুন্দরীতে হচ্ছে তোমার সামুদ্রিক, সামুদ্রিক। তাহলে কাকার 5টা বিবি হিউজ সুন্দরী। দেখো, কাকাতে হচ্ছে কণ্টকময় ত্বক, 5টাতে হচ্ছে পঞ্চরীয় প্রতিসম, টতে হচ্ছে টিউব ফিট বা চলনাঙ্গ, বিবিতে হচ্ছে বিমৌখিক বা মৌখিক, হিউজতে হচ্ছে হিমাল বা পেরিহিমাল তন্ত্র, সুন্দরীতে হচ্ছে সামুদ্রিক। আর সাথে মনে রাখবা পানি সংবহন তন্ত্র আছে। এদের এখানে কি আছে, এদের এখানে হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ
পানি সংবহন তন্ত্র আছে। একাইনোডার্মাটার ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ পানি সংবহন তন্ত্র উপস্থিত। তাহলে এখানে সমুদ্র তারা, ঠিক আছে, সমুদ্র শসা, এগুলো হচ্ছে তোমার একাইনোডার্মাটা পর্বের সদস্য। আর হচ্ছে করডাটা, করডাটা মনে রাখবা, নষ্ট ছেলের প্রেমে পাগল হইও না, এটা এমনি তুমি মনে রাখতে পারো। নষ্টতে তো বুঝতেই পারতেছো, নটকর্ড। শতে হচ্ছে স্নায়ুরজ্জু থাকে, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। লতে হচ্ছে লেজ থাকে। রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। এতে এন্ডোস্টাইল, এন্ডোস্টাইল নামক একটা জিনিস থাকে যেটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। পাতে হচ্ছে তোমার পাগল, পার্শ্বপথ থাকে। আর গলবিলীয় অঞ্চলে ফুলকারন্ধ্র থাকে, ঠিক আছে। আর হতে হচ্ছে হৃৎপিণ্ড, এদের হৃৎপিণ্ড হচ্ছে অঙ্কীয় দেশে, মানে সামনের দিকে থাকে। দেখো, আর করডাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে যে আমাদের যে হৃৎপিণ্ডটা, সেই হৃৎপিণ্ডটা সামনের দিকে, এই দিকটাকে বলা হয় অঙ্কীয় দেশ। এটা হচ্ছে অঙ্কীয় দেশ, আর এটা হলো পৃষ্ঠীয় দেশ। তাহলে এটা হচ্ছে অঙ্কীয় দেশ আর এটা হচ্ছে পৃষ্ঠীয় দেশ। তাহলে নষ্ট ছেলের প্রেমে পাগল হইও না। নটকর্ড, স্নায়ুরজ্জু, লেজ, রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। এতে হচ্ছে এন্ডোস্টাইল, ঠিক আছে। পথে হচ্ছে পার্শ্বপদ, গতে হচ্ছে গলবিলীয় অঞ্চলে হচ্ছে ফুলকারন্ধ্র থাকে, হতে হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে। ওকে, তাহলে এটার এক্সাম্পলগুলো একদম ইজি। টেনু আলোসা, টেনু আলোসা ইলিশা, ইলিশ মাছ, রেবে লোহিতা, তারপর মানুষ, ব্যাং, বাঘ, ঠিক আছে, কপসিকাস সৌলারিস, দোয়েল, এগুলো সবই হচ্ছে করডাটা পর্বের প্রাণী, এগুলো তুমি পারো আর কি। এবার চলো হচ্ছে করডাটা পর্বের মধ্যে হচ্ছে তোমার বেশ কিছু শ্রেণী আছে। এই শ্রেণীগুলোর মধ্যে তোমার একটা খুবই গুরুত্বপূর্ণ একটা শ্রেণী হচ্ছে, এই শ্রেণীগুলোর মধ্যে তোমার একটা গুরুত্বপূর্ণ শ্রেণী কি, তোমার কন্ড্রিকথিস, ঠিক আছে। তাহলে কন্ড্রিকথিসগুলো হচ্ছে আমাদের একটু লাগবে। তাহলে কন্ড্রিকথিসের ক্ষেত্রে আমরা হচ্ছে একটু জিনিসগুলা দেখি। দেখো, কন্ড্রিন শব্দের মানে হলো তোমার তরুণাস্থি, ঠিক আছে। কন্ড্রিন শব্দের মানে হলো তোমার কি, কন্ড্রিন শব্দের মানে হলো তরুণাস্থি। তাহলে এদের অন্তকঙ্কাল হচ্ছে তোমার তরুণাস্থি দিয়ে তৈরি। আর মাছকে আসলে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কন্ড্রিকথিস আর একটা হচ্ছে অস্টিকথিস। কন্ড্রিন মানে তোমার তরুণাস্থি, ঠিক আছে। আর অস্টিকথিস, অস্টিও মানে অস্থি, অস্টিও শব্দের মানে কি, অস্থি। তাহলে এই অংশটা হচ্ছে অস্থি দিয়ে তৈরি। অস্টিকথিসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর একটা হচ্ছে সার্কোপটেরিজি। তাহলে বুঝছো, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি আর একটা হচ্ছে তোমার সার্কোপটেরিজি, ঠিক আছে। তাহলে কন্ড্রিকথিস হচ্ছে কন্ড্রিন মানে তরুণাস্থি, আর অস্টিও শব্দের মানে হচ্ছে অস্থি, অর্থাৎ এই মাছের অন্তকঙ্কালগুলো অস্থি দিয়ে তৈরি। এখন এই অস্টিকথিসকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর একটা হচ্ছে সার্কোপটেরিজি, বুঝছো, এইভাবে আসছে। তাহলে কন্ড্রিকথিস হচ্ছে তোমার তরুণাস্থি যুক্ত, আর অ্যাক্টিনোপটেরিজি আর সার্কোপটেরিজি এই দুইটাই হচ্ছে তোমার অস্টিকথিস, মানে অস্থিময় কঙ্কাল দিয়ে তৈরি। এটার আইস হচ্ছে প্ল্যাকয়েড আইস, কন্ড্রিকথিসের আইস হচ্ছে প্ল্যাকয়েড। অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড আইস, সাইক্লয়েড বা টিনয়েড আইস। সাইকেল মানে হচ্ছে গোল, তাহলে আইসগুলো হচ্ছে একটু গোল গোল। সাইক্লয়েড, সাইকেল মানে গোল, সাইক্লয়েড বা টিনয়েড ধরনের আইস। আর গ্যানয়েড আইস হচ্ছে সার্কোপটেরিজিতে পাওয়া যায়। এবার আসো কন্ড্রিকথিসের যে পুচ্ছ পাখনা, দেখো পুচ্ছ পাখনার হচ্ছে অংশ দুইটা হচ্ছে ছোট বড় অসমান। হেটারো শব্দের মানে হচ্ছে অসমান, হেটারো শব্দের মানে হচ্ছে অসমান। তাহলে পুচ্ছ পাখনার অংশ দুইটা হচ্ছে অসমান, এটাকে এই জন্য হেটারো সার্কাল পাখনা। আর অস্টিকথিস অর্থাৎ অ্যাক্টিনোপটেরিজির ক্ষেত্রে পুচ্ছ পাখনার অংশ দুইটা হচ্ছে তোমার সমান। দেখো, পুচ্ছ পাখনার এই যে অংশ দুইটা হচ্ছে সমান, এই জন্য এটাকে বলা হয় হোমো সার্কাল। হোমো শব্দের মানে হচ্ছে সমান। আর সার্কোপটেরিজির ক্ষেত্রে ডাই মানে হচ্ছে দুই, ফি মানে হচ্ছে একীভূত হওয়া। ডাই মানে হচ্ছে দুই, পি মানে হচ্ছে একীভূত, অর্থাৎ এদের পুচ্ছ পাখনার দুইটা অংশ একসাথে মিলে গেছে, এদের পুচ্ছ পাখনার দুইটা অংশ একসাথে মিলে গেছে, এই জন্য এটাকে বলা হয় ডাইফি সার্কাল পুচ্ছ পাখনা। তাহলে ঠিক আছে, হেটারো মানে অসমান, তাহলে পুচ্ছ পাখনার অংশ দুইটা হচ্ছে অসমান। হোমো শব্দের মানে সমান, তাহলে পুচ্ছ পাখনার অংশ দুইটা হচ্ছে সমান। আর ডাইফি, ডাই মানে দুই, ফি মানে একীভূত হওয়া, তাহলে ডাইফি সার্কাল হচ্ছে দুইটা অংশ একীভূত হয়ে গেছে, ডাইফি সার্কাল। ওকে, এবার আসো এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে স্টিংরে, হাঙর মাছ, এগুলো হচ্ছে কন্ড্রিকথিসের এক্সাম্পল। জীবিত মাছের প্রায় 96%ই হচ্ছে অ্যাক্টিনোপটেরিজির অন্তর্গত, তার মানে হচ্ছে কাতল, টাকি, ইলিশ, এগুলো রুই মাছ সব অ্যাক্টিনোপটেরিজি। আর সার্কোপটেরিজিতে হচ্ছে লাংফিশ এবং সিলাকান্ত মাছ, লাংফিশ এবং সিলাকান্ত মাছ, ঠিক আছে। এবার আসো হচ্ছে মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, এদের মধ্যে হচ্ছে কিছু জিনিসপত্র আছে। চলো প্রথমে আসো, মৎস্যর চলনাঙ্গ হচ্ছে তোমার পাখনা। উভচর দুই জোড়া পায়ের মাধ্যমে চলাচল করে। সরীসৃপ হচ্ছে দুই জোড়া পা, তবে সাপের কোনো পা নাই। পাখির ক্ষেত্রে দুই জোড়া পার মধ্যে প্রথম জোড়া পা হচ্ছে ডানায় রূপান্তরিত হয় পাখির ক্ষেত্রে, তার মানে এক জোড়া ডানা আর এক জোড়া পা। আর স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে
প্রথম জোড়া পাটা হাতে রূপান্তরিত হয়, যে মানুষের ক্ষেত্রে প্রথম জোড়া পাটা আসলে হাতে রূপান্তরিত হয়েছে, তার মানে এক জোড়া হাত এবং এক জোড়া পা। ঠিক আছে, স্তন্যপায়ীদের চলনাঙ্গ। এবার আসো, পানির মধ্যে থাকলে শ্বসনাঙ্গ হচ্ছে ফুলকা। এক কথায় পানির মধ্যে যারা থাকবে এদের শ্বসনাঙ্গ হচ্ছে ফুলকা, আর বাকি সবগুলো হচ্ছে ডাঙায় থাকে, ডাঙায় হচ্ছে শ্বসনাঙ্গ হচ্ছে ফুসফুস, বাকি সবগুলা ফুসফুস। মাছের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এরপরে যত সিরিয়ালি যাবা হৃৎপিণ্ডগুলা তত বেশি জটিল হবে। তাহলে উভচরের হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সরীসৃপ হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, তবে ব্যতিক্রম হচ্ছে কুমির, কুমির সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। পাখি 4 প্রকোষ্ঠ, স্তন্যপায়ী হচ্ছে 4 প্রকোষ্ঠ। আচ্ছা, এরপরে আসো, মাছ, উভচর এবং সরীসৃপ এগুলার রক্ত হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। শীতল রক্ত অর্থাৎ এদের রক্তটা পরিবেশের তাপমাত্রার সাথে উঠানামা করে, কিন্তু পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের রক্ত হচ্ছে উষ্ণ রক্ত বিশিষ্ট, অর্থাৎ শীতকাল হোক বা গরমকাল হোক আমাদের রক্ত সবসময় গরম থাকে, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী, রক্ত গরম। ঠিক আছে, ঠিক আছে, সবসময় গরম থাকে, পারা যাবে না। ওকে, ঠিক আছে। এবার আসো হচ্ছে বিভিন্ন পর্ব বা উপপর্বে হচ্ছে তোমার বিভিন্ন লার্ভা আছে, এই লার্ভাগুলো থেকে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে। যেমন নিডারিয়া পর্বের প্রাণীদের লার্ভা দশা হচ্ছে প্লানুলা লার্ভা, প্লাটিহেলমিনথেসে হচ্ছে স্পোরোসিস্ট সিস্টিসার্কাস লার্ভা দশা পাওয়া যায়, মলাস্কাতে হচ্ছে ট্রোকোফোর, এই ট্রোকোফোর লার্ভা মলাস্কাতেও পাওয়া যায়, অ্যানিলিডা পর্বের প্রাণীতেও পাওয়া যায়, 2টা পর্বেই পাওয়া যায়। ঠিক আছে, আর পরিফেরাতে হচ্ছে অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা লার্ভা পাওয়া যায়। আর হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণীতে বলছিলাম যে এখানেও ট্রোকোফোর লার্ভা পাওয়া যায়। একাইনোডার্মাটাতে একটাই মনে রাখবা, বাইপিনারিয়া লার্ভা পাওয়া যায়। ইউরোকর্ডাটা আর হচ্ছে অ্যামফিবিয়া এই দুইটাতেই হচ্ছে ট্যাডপোল বা ব্যাঙাচি লার্ভা পাওয়া যায়। ঠিক আছে, আর পেট্রোমাইজন্টিডা বা ল্যাম্প্রে নামে পরিচিত যেটা, সেখানে হচ্ছে অ্যামোসিট লার্ভা পাওয়া যায় পেট্রোমাইজন্টিডায়। ঠিক আছে, তাহলে কি বুঝছো? তাহলে অ্যানিলিডা, ট্রোকোফোর, এর আগেরটা মলাস্কাও ট্রোকোফোর। একাইনোডার্মাটাতে হচ্ছে বাইপিনারিয়া লার্ভা পাওয়া যায়, ইউরোকর্ডাটা এবং হচ্ছে অ্যামফিবিয়াতে ট্যাডপোল লার্ভা পাওয়া যায়, পেট্রোমাইজন্টিডা বা ল্যাম্প্রেতে হচ্ছে অ্যামোসিট লার্ভা পাওয়া যায়, পরিফেরাতে অ্যামফিব্লাস্টুলা লার্ভা পাওয়া যায়, নিডারিয়াতে হচ্ছে প্লানুলা, প্লাটিহেলমিনথেসে হচ্ছে স্পোরোসিস্ট বা সিস্টিসার্কাস লার্ভা পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো, কোন পর্বের প্রাণীদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে? বলো, পানি সংবহন তন্ত্র থাকে একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। ঠিক আছে, জলস্তন্যপায়ী প্রাণী কোনটি নয়? দেখো, তিমি, ডলফিন এবং সিল এই সবগুলা হচ্ছে জলজ স্তন্যপায়ী প্রাণী, কিন্তু অ্যান্টিলোপ হচ্ছে এটা জলস্তন্যপায়ী প্রাণী নয়, এটা স্থলে থাকে। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? দেখো, সিল, তিমি, ডলফিন এগুলো সবই হচ্ছে জলজ স্তন্যপায়ী প্রাণী, কিন্তু হাঙ্গর স্তন্যপায়ী প্রাণী না, হাঙ্গর হচ্ছে কন্ড্রিকথিস, এটা স্তন্যপায়ী প্রাণী না। প্রাণী জগতের প্রথম ত্রিস্তরী কারা? বলো, প্রথম ত্রিস্তরী কারা? প্লাটিহেলমিনথেস, তাই না? ওই যে প্রথমটা হচ্ছে পরিফেরা, হচ্ছে কোনো স্তরই নাই। এরপরেরটা হলো তোমার দ্বিস্তরী, আর তারপরেরটা অর্থাৎ প্লাটিহেলমিনথেস থেকে বাকি সবগুলো ত্রিস্তরী। শিখাকোষ কোন তন্ত্রে পাওয়া যায়? রেচন তন্ত্রে। প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন তন্ত্র হচ্ছে শিখাকোষ নামে পরিচিত। কোনটি কর্ডাটার উপপর্ব নয়? আচ্ছা, কর্ডাটার উপপর্ব ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, তিনটাই হচ্ছে কর্ডাটার 3টা উপপর্ব। তুমি এগুলা পারো, কিন্তু হেমিকর্ডাটা কর্ডাটার কোনো উপপর্ব নয়। আচ্ছা, এরপরে আসো, টাকি মাছের বৈজ্ঞানিক নাম কি? আমি আবারও বলতেছি, ভার্সিটিতে মাঝে মাঝে 2-4টা প্রশ্ন আসবে আউট অফ টপিক, এগুলো একটু খালি মুখস্থ রাখতে হবে, এই টপিকগুলো রিপিট হয়ে যেতে পারে। টাকি মাছের বৈজ্ঞানিক নাম তোমাদের সিলেবাসে আসলে নাই, তবে ভার্সিটিতে মাঝে মাঝে 2-1টা দেয়। চানা পাংটেটাস। ঠিক আছে, একটু খালি মনে রাখবা, অপশন দেখে দাগাইতে পারলেই হয়েছে। নিচের কোনটি অ্যামফিবিয়া এর বৈশিষ্ট্য নয়? নিচের কোনটা অ্যামফিবিয়া বা উভচরের হচ্ছে বৈশিষ্ট্য নয়? দেখো, একটোথার্মিক বা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, ঠিক আছে, ভেজা ত্বক শ্বসনে সাহায্য করে, ঠিক আছে, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে, 2টা অ্যাট্রিয়াম এবং একটা ভেন্ট্রিকল, ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। তারপরে দেখো, ভ্রূণীয় অবস্থায় হচ্ছে জলচর, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় জলচর বা স্থলচর। ঠিক আছে, যে ভ্রূণীয় অবস্থায় এদের পানি দরকার, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় এরা জলচর বা স্থলচর। ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয়েছে এই বি নম্বর অপশনটা ভুল। অগ্রপদে 5টি এবং পশ্চাৎপদে 4টি করে নখরবিহীন আঙ্গুল থাকে, এটা উল্টা। এদের অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা থাকে। অগ্রপদে 4টা, পশ্চাৎপদে হচ্ছে 5টা করে নখরবিহীন আঙ্গুল থাকে, এটা ভুল। মৌমাছি কোন পর্বের প্রাণী? মৌমাছি পর্ব বলছে আর্থ্রোপোডা পর্ব। ঠিক আছে, কোনটি সত্য নয়? প্রথমটাই দেখো, হোমোস্যাপিয়েন্সের প্রতিসাম্য হচ্ছে অপ্রতিসাম্য, মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এটাই সত্য নয়, বাকি সবগুলা ঠিক আছে। সিলেন্টেরন আছে কোন প্রাণীতে? ওই যে নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া পর্বের প্রাণী হচ্ছে হাইড্রাতে আছে।
আমাদের দেশীয় মৎস্য প্রজাতির সংখ্যা বলছিলাম যে কিছু কিছু প্রশ্ন আসবে একটু ভার্সিটিতে একটু মুখস্থ, এগুলা সিলেবাসে হয়তো এভাবে খুঁজে পাবা না, বাট একটু মুখস্থ রাখো। আমাদের দেশীয় মৎস্য প্রজাতির সংখ্যা হচ্ছে 260 প্রজাতি, অপশনে আছে 251। ঠিক আছে। ব্রিটেনে চড়ুই পাখির নাম হচ্ছে ইংলিশ স্প্যারো। যে বলছিলাম কিছু জিনিস আসবে একটু উড়াধুরা আসবে, একটু দেখবা। ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম টিনিয়া সোলিয়াম, টিনিয়া সোলিয়াম। কেঁচো শ্বাসকার্য চালায় কিসের মাধ্যমে? ত্বকের সাহায্যে। কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়, একটু মনে রাখতে হবে এই জিনিসগুলা। নিম্নের কোনটি অপ্রকৃত সিলোমের উদাহরণ? অপ্রকৃত মানে কি? সিউডোসিলোমেট, তাই না? অপ্রকৃত মানে হলো সিউডোসিলোমেট। তাহলে সিউডোসিলোমেটের এক্সাম্পল কোনটা? নেমাটোডা। আরও তো এগুলা। স্পঞ্জোসিল বলো, ওই যে স্বপ্নে আসলো না, বা নীলপরি কেন স্বপ্নে আসলো? স্বপ্ন, স্পঞ্জোসিল, এটা কোথায়? তাহলে পরিফেরা পর্বের প্রাণীতে হচ্ছে পাওয়া যায়। পোকার দেহ প্রধানত কয় ভাগে হচ্ছে বিভক্ত? পোকা, ঘাসফড়িংও কিন্তু একটা পোকা। দেখো ঘাসফড়িংও কিন্তু একটা পোকা, এর দেহটা কিন্তু 3 ভাগে বিভক্ত। মস্তক, বক্ষ, উদর। দেখো 3 ভাগে হচ্ছে বিভক্ত, মস্তক, বক্ষ, উদর, 3 ভাগে, তাই না? ঘাসফড়িংও একটা পোকা, তাহলে এর দেহ 3 ভাগে বিভক্ত। কোনটি অপ্রতিসম প্রাণী? অপ্রতিসম প্রাণী শামুক, স্পঞ্জ, অ্যামিবা। শামুক, স্পঞ্জ, অ্যামিবা। অপশনে অ্যামিবা আছে। অ্যামিবা কিন্তু একটা এককোষী প্রাণী, এককোষী প্রাণী। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি আঙ্গুল আছে কোথায়? ব্যাঙের। উভচর মানে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া উভচর। ল্যামেলিডেন্স মার্জিনালিস কোন শ্রেণীভুক্ত? আচ্ছা, ল্যামেলিডেন্স মার্জিনালিস এটা হচ্ছে ঝিনুকের বৈজ্ঞানিক নাম। ঝিনুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। বাট প্রশ্নটা একটু কঠিন, বলছে কোন শ্রেণী। এখন মলাস্কা পর্বের মধ্যেও অনেকগুলা শ্রেণী আছে। মলাস্কা একটা পর্বের আন্ডারেও কিন্তু অনেকগুলা শ্রেণী আছে। তাহলে সেই শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে তোমার গ্যাস্ট্রোপোডা, আর একটা শ্রেণী হচ্ছে বাইভালভিয়া। এর মধ্যে গ্যাস্ট্রোপোডা শ্রেণীর সদস্য হচ্ছে শামুক, আর বাইভালভিয়া শ্রেণীর সদস্য হচ্ছে ঝিনুক। ঠিক আছে, এই দুইটা একটু মনে রাখবা যে মলাস্কা পর্বের মধ্যেও আবার দুইটা মানে শ্রেণী আছে বেশ কয়েকটা, এর মধ্যে দুইটা একটু মনে রাখবা, বাইভালভিয়া আর একটা হচ্ছে গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডা শ্রেণীতে হচ্ছে শামুক, বাইভালভিয়া শ্রেণীতে হচ্ছে তোমার ঝিনুক। তাহলে অ্যান্সার হচ্ছে বাইভালভিয়া শ্রেণী। জীবনের বৈচিত্র্যময়তাকেই জীববৈচিত্র্য বলে, এই সংজ্ঞাটা কে দিয়েছে? হ্যামিল্টন। এগুলো একটু মুখস্থ রাখবা, হ্যামিল্টন দিছে, একবার খালি দেখবা, আর কিছু বড় দরকার নেই, প্রশ্ন সলভ করবা। ওকে, জীবনের বৈচিত্র্যতাকেই জীববৈচিত্র্য বলে, হ্যামিল্টন। শামুকের প্রতি সাম্যতা কোন ধরনের? শামুক অপ্রতিসম, তাই না? এইমাত্র দেখলাম। মৌমাছি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এই যে এই প্রশ্নটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটা পরীক্ষায় 90% ছাত্রছাত্রী ভুল করবে। কেন ভুল করবে? দেখো, মৌমাছি, সে বলবে আরে মৌমাছি মানে তো আর্থ্রোপোডা। না, পর্ব বলে নাই। দেখো, যদি প্রশ্ন বলতো মৌমাছি কোন পর্বের অন্তর্ভুক্ত, তাহলে আর্থ্রোপোডা। বাট প্রশ্নে বলছে মৌমাছি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, শ্রেণী বলছে। তাহলে শ্রেণী বললে বলো এটাকে আর্থ্রোপোডা বলার সুযোগ আছে? আর্থ্রোপোডা পর্বের একটা শ্রেণী হচ্ছে ইনসেক্টা, সেই ইনসেক্টা শ্রেণীর সদস্য হচ্ছে মৌমাছি। ওই যে ইনসেক্টা, তুমি বুঝতেই পারতেছো ইনসেক্টা শব্দটা আসে ইনসেক্ট থেকে। ইনসেক্ট মানে পতঙ্গ, তাহলে পতঙ্গগুলা হচ্ছে সব আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর সদস্য। পতঙ্গগুলা যেমন তেলাপোকা, তারপরে হচ্ছে ঘাসফড়িং, মৌমাছি, এগুলো সব পতঙ্গ, এই জন্য ইনসেক্টা শ্রেণীর সদস্য। তাহলে ইনসেক্টা শ্রেণী, তাহলে সি। ঠিক আছে, ইনসেক্টা। কোন মাছে প্ল্যাকয়েড আইস পাওয়া যায়? হাঙর। হাঙরে হচ্ছে প্ল্যাকয়েড আইস পাওয়া যায়, তোমরা এগুলো জানো। প্রাণীবিজ্ঞানের কোন শাখাটি সরীসৃপ নিয়ে আলোচনা করে? হারপেটোলজি। দেখো, হারপেটো মানে হচ্ছে সরীসৃপ, হারপেটোলজি নিয়ে আলোচনা করে। আর হেলমিন্থ শব্দের মানে হচ্ছে কৃমি, ওই যে প্লাটি হেলমিন্থেস। তাহলে কৃমি নিয়ে আলোচনা করে হলো হেলমিন্থোলজিতে, আর হারপেটোলজি হচ্ছে সরীসৃপ নিয়ে আলোচনা করা হয়। ইলিশ মাছ নিম্নের কোন শ্রেণীর অন্তর্গত? বলছিলাম যে কিছু কিছু প্রশ্ন একটু উড়াধুরা আসবে। আচ্ছা, ইলিশ মাছ নিম্নের কোন শ্রেণী? আচ্ছা সরি, শ্রেণী বলছে। ইলিশ মাছ হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি। অ্যাক্টিনোপটেরিজি হচ্ছে অস্থিময় অন্তকঙ্কাল। অ্যাক্টিনোপটেরিজি অপশনে নাই, তাহলে অ্যান্সার হবে অস্টিকথিস। অস্টিও মানে অস্থি। একটা জিনিস মাথায় রাখবা, আসলে মাছকে আসলে 2 ভাগে ভাগ করা হয়েছে, কন্ড্রিকথিস আর অস্টিকথিস। কন্ড্রিন মানে তরুণাস্থি, এদের অন্তকঙ্কাল হচ্ছে তোমার তরুণাস্থি দিয়ে তৈরি, আর অস্টিকথিস হচ্ছে এদের অন্তকঙ্কাল অস্থি দিয়ে তৈরি। অস্টিও মানে অস্থি। এখন এই অস্টিকথিসের মধ্যে আবার 2টা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি আর একটা হচ্ছে সার্কোপটেরিজি। তার মানে অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি এই দুইটাই হচ্ছে আসলে অস্টিকথিসের অন্তর্গত। ঠিক আছে, ওকে, তাহলে অস্টিকথিস অপশনে অ্যাক্টিনোপটেরিজি নাই, তাহলে অস্টিকথিসের অন্তর্গত। ইলিশ কোন বর্গের অন্তর্গত? কোন বর্গ বলছে? তাহলে ক্লাপিওফর্মিস। একটু 2-1টা মুখস্থ রাখবে, এগুলো একটু হঠাৎ করে দিয়ে দিতে পারে। কোন পর্বের প্রাণীদের মধ্যে মেটামরফোসিস ঘটে? আচ্ছা, মেটামরফোসিস মানে হচ্ছে রূপান্তর। রূপান্তর ঘটে কোথায়? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে, যেটা তুমি ঘাসফড়িংও পড়ছো, আর্থ্রোপোডা পর্বের প্রাণী।
ঘাসফড়িং এর রূপান্তর পড়ছো। কোন প্রাণীর রেচনতন্ত্র শিখা কোষ দিয়ে গঠিত? রেচনতন্ত্র হচ্ছে শিখা কোষ দিয়ে গঠিত। কোথায়? কোন পর্বের? আচ্ছা, কোন প্রাণী বলছে? তাহলে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের এক্সাম্পল কি? ফ্যাসিওলা হেপাটিকা, যকৃৎ কৃমি। প্যারাপোডিয়া বিদ্যমান কোনটিতে? অ্যানিলিডা পর্বের প্রাণীর। চলন অঙ্গের নাম হচ্ছে পেশল প্যারাপোডিয়া। নিচের কোন পর্বের প্রাণীদের অরীয় প্রতিসাম্য বৈশিষ্ট্য আছে? অরীয় প্রতিসাম্যের বৈশিষ্ট্য আছে কোথায়? নিডারিয়া পর্বের প্রাণী, অরীয় প্রতিসাম্য। ঠিক আছে। প্যারাপোডিয়া কি ধরনের অঙ্গ? চলন অঙ্গ। কেঁচো কোন পর্বের প্রাণী? কেঁচো পর্ব বলছে, অ্যানিলিডা পর্বের প্রাণী। আচ্ছা, প্রকৃতির লাঙ্গল কোনটি? এটা খুব ইম্পর্টেন্ট। লাঙ্গল কি? চাষাবাদ করার সময় মানে ক্ষেতের উপর লাঙ্গল দিয়ে হচ্ছে যখন হাল চাষ করা হয় তখন শক্ত মাটিগুলো হচ্ছে ভেঙে 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 গুঁড়া গুঁড়া হচ্ছে মাটি হয়ে যায়, তখন সেই মাটিতে হচ্ছে চাষাবাদ করতে সুবিধা হয়। তার মানে লাঙ্গলের কাজ হচ্ছে শক্ত মাটিকে ভেঙে 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 গুঁড়া গুঁড়া করে চাষাবাদে হেল্প করা। এরকম প্রকৃতিতে কেঁচো, কেঁচো হচ্ছে যেই জায়গা দিয়ে চলে, মাটির নিচে যে জায়গা দিয়ে চলে, ও চলাচলের সময় মাটির নিচে এরকম 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 করে বড় বড় মাটির কণাকে সে ভেঙে 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 ছোট্ট কণায় পরিণত করে। তাহলে অনেকটা হচ্ছে ওই লাঙ্গলের মতো কাজ করে কেঁচো যখন চলে। এই জন্য কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়। এই জন্য কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়। কম্বোজ প্রাণী নামে পরিচিত মলাস্কা। মলাস্কা পর্বের প্রাণীগুলো কম্বোজ প্রাণী নামে পরিচিত। পেরিহিমাল তন্ত্র কোন পর্বের বৈশিষ্ট্য? হিমাল, পেরিহিমাল তন্ত্র। ওই যে কাকার 5টা বিবি হিউজ সুন্দরী, তাহলে একাইনোডার্মাটা পর্বের সদস্য। বৈশিষ্ট্য কর্ডেটদের এন্ডোস্টাইল, ওই যে এন্ডোস্টাইল হচ্ছে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এন্ডোস্টাইল নামক একটা গ্রন্থি থেকে এটা থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। ইলিশ মাছের লেজ, ইলিশ মাছ অ্যাক্টিনোপটেরিজি, তাহলে এটা হচ্ছে হোমোসার্কাল লেজ, তাই না? ওই যে হোমোসার্কাল, দুইটা অংশ হচ্ছে সমান, হোমোসার্কাল। ঠিক আছে। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, আচ্ছা লাংফিশ। আচ্ছা, এই লাংফিশের শ্রেণীটার নাম হচ্ছে সার্কোপটেরিজি। এটা শুনলেই তুমি বুঝবে, শ্রেণীর নামটা একটু মনে রাখো, সার্কোপটেরিজি। এটা তো তোমার মনেই আছে। আচ্ছা, তুমি কি জানো এই যে সার্কো, এই সার্কো শব্দের মানেই আসলে মাংসপিণ্ড। দেখো বায়োলজিতে শব্দের অর্থ জানলেই না অনেক কিছু প্রশ্ন অ্যান্সার করতে পারা যায়। সার্কোস শব্দের মানে হচ্ছে মাংসপিণ্ড, তাহলে পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ আসলে সার্কোপটেরিজি, যেটা হচ্ছে লাংফিশ। ঠিক আছে। মুখবিবরে র্যাডুলা নামক অংশ থাকে। র্যাডুলা কই থাকে? রেতিজিহ্বা বা র্যাডুলা কই থাকে বলো? মলাস্কা পর্বের প্রাণীতে হচ্ছে র্যাডুলা বা রেতিজিহ্বা থাকে। ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটা? নেমাটোডা। ঠিক আছে, বলো। পেট্রোমাইজন্টিডের আরেকটা নাম কি? ল্যাম্প্রে। মিক্সিনির আরেকটা নাম কি? হ্যাকফিশ। ঠিক আছে, ওকে। মিক্সিনির আরেকটা নাম হচ্ছে হ্যাকফিশ, পেট্রোমাইজন্টিডের আরেকটা নাম হচ্ছে ল্যাম্প্রে। পারবা এগুলা সব? ওকে। সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড কোন প্রাণীতে দেখা যায়? সম্পূর্ণ 4, তাহলে এটা হচ্ছে কুমিরে, কুমিরে দেখা যায় সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মধ্যচ্ছদার উপস্থিতি বা প্রেজেন্স অফ ডায়াফ্রাম কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য? দেখো স্তন্যপায়ী প্রাণী, এটা হচ্ছে আমাদের বক্ষ গহ্বর, এটা হচ্ছে উদর গহ্বর। এই দুই গহ্বরের মাঝখানে হচ্ছে ডায়াফ্রাম থাকে, তাহলে ডায়াফ্রামের উপস্থিতি এটা হচ্ছে কি? স্তন্যপায়ী প্রাণীর হচ্ছে তোমার বৈশিষ্ট্য। ঠিক আছে। গুড়াকৃমি নিম্নে উল্লেখিত কোন পর্বের অন্তর্গত? গুড়াকৃমি মানে গোলকৃমি। গোলকৃমি হচ্ছে নেমাটোডা পর্বের অন্তর্গত। এগুলো তো পারো। নিচের কোনটি সাগর ফোয়ারা নামে পরিচিত? ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা শ্রেণীর সদস্যদেরকে হচ্ছে সাগরের ফোয়ারা নামে ডাকা হয়। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস শেষ। এবার আমরা প্রাণীর পরিচিতিতে চলে আসি। আমি আবারও তোমাদেরকে একটু মনে করায় দেই। তোমরা একটা কাজ করবা, তোমরা আমাদের ভার্সিটি স্টেশন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাতেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রামে যে ভার্সিটি স্টেশন, VARSITY ভার্সিটি স্পেস দিয়ে স্টেশন, STATION ভার্সিটি স্টেশন, এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হও। এখানে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে গাইডলাইনগুলো হচ্ছে তোমরা পাবা টেলিগ্রামে যে। ঠিক আছে, ওকে। এইবার চলে আসো, যারা সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন দিবা তারা কোন প্লেলিস্টটা করবা? সম্পূর্ণ ফ্রিতে ন্যানো মেডিকেল কোর্স। ইউটিউবে যে সার্চ দিবা, কি লিখে সার্চ দিবা? ন্যানো মেডিকেল কোর্স। এই ন্যানো মেডিকেল কোর্স, এটা ইউটিউবে যে সার্চ দিবা। ঠিক আছে, তাইলেই হবে। ওকে, এবার আসো সেম ভাবে প্রাণীর পরিচিতিতে যত গুরুত্বপূর্ণ টপিক আছে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এখানে হচ্ছে সুন্দর করে বলে দিছি। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ লাইনগুলো হচ্ছে একবার করে দেখবা, হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং, একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
গুরুত্বপূর্ণ লাইনগুলো, এই লাইনগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তো হাইড্রাতে হচ্ছে তুমি জানো, হাইড্রাতে হচ্ছে তোমার বিজ্ঞানী ভার্নার, একটু আমি পড়াই, বিজ্ঞানী ভার্নার 1965 সালে নিডারিয়া জাতীয় প্রাণীদের দেহে 23 প্রকারের হচ্ছে তোমার নেমাটোসিস্ট শনাক্ত করছে, যার মধ্যে হাইড্রাতে হচ্ছে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। এই 4 ধরনের নেমাটোসিস্ট কি কি? এই যে স্টিনোটিল, বা এটার আরেকটা নাম হচ্ছে পেনিট্রেন্ট, এটার আরেকটা নাম হচ্ছে স্টিনোটিল, বা এটার আরেকটা নাম হচ্ছে পেনিট্রেন্ট। তাহলে স্টিনোটিল বা পেনিট্রেন্ট, অর্থাৎ এরা পেনিট্রেট করে, হুল ফুটিয়ে দেয়, অর্থাৎ এরা শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন হচ্ছে প্রবেশ করিয়ে দেয়, ফলে শিকার অবশ হয়ে যায়। আর হিপনোটক্সিন হচ্ছে এমন একটা বিষাক্ত পদার্থ যেটা হলো তোমার প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত, আমিষ এবং ফেনল দ্বারা গঠিত হিপনোটক্সিন পদার্থটা, ঠিক আছে। আর ভলভেন্ট হচ্ছে এর যে সুতাটা, সেই সুতাটা হচ্ছে এরকম পেঁচানো সুতা, তাহলে এটা শিকার জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে ভলভেন্ট। আর দেখো স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, দেখো গ্লু শব্দের মানে হচ্ছে আঠা, তার মানে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এই সবগুলা হচ্ছে আঠালো রস ক্ষরণ করে চলনে এবং শিকার রাখতে সাহায্য করে, চলনে এবং শিকার ধরতে হচ্ছে সাহায্য করে। এবং এর মধ্যে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম আর কি, এটা একটু মনে রাখবা। তাহলে বুঝছো, পারা যাবে না, ওকে। আর স্টিনোটিল বা পেনিট্রেন্ট এই নেমাটোসিসটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম, আর স্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। গ্লু মানে আঠা, তাহলে এই দুইটা হচ্ছে আঠালো রস ক্ষরণ করে শিকার ধরতে সাহায্য করে। ভলভেন্টের সুতাগুলা হচ্ছে তোমার স্ক্রুর মতো পেঁচানো, এগুলা শিকারকে জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে। আর স্টিনোটিল বা পেনিট্রেন্ট হচ্ছে পেনিট্রেট করে, সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে অবশ করে ফেলে, ঠিক আছে, ওকে। এবার আসো ঘাসফড়িং। তাহলে ঘাসফড়িং এর মুখপাঙ্গের হচ্ছে তোমার বিভিন্ন অংশ, এগুলো একবার একটু দেখবা, ঠিক আছে, এগুলো একবার হচ্ছে একটু দেখবা। এর মধ্যে হচ্ছে ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশগুলোর মধ্যে কোনটায় কি পাওয়া যায়, ঠিক আছে, এগুলো একবার করে দেখবা। তোমাদের রিভিশনের জন্য হচ্ছে আমরা এটা একটু সুন্দর করে সাজিয়ে দিছি রিভিশনের জন্য, ঠিক আছে, ওকে। তো এইগুলো একটু দেখবা। ঘাসফড়িং এর হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার, এবং সমগ্র দেহে রক্ত প্রবাহ সম্পন্ন হইতে 30 থেকে 60 মিনিট সময় লাগে। ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র হচ্ছে তোমার কত? 10 জোড়া, এর মধ্যে 2 জোড়া হচ্ছে বক্ষ অঞ্চলে, আর 8 জোড়া হচ্ছে উদরীয় অঞ্চলে, আর 8 জোড়া হচ্ছে উদরীয় অঞ্চলে হচ্ছে অবস্থান করে। ঘাসফড়িং এর রক্তপূর্ণ দেহ গহ্বরকে কি বলে? হিমোসিল বলে। ঘাসফড়িং এর রক্তকে কি বলে? ঘাসফড়িং এর রক্তকে হচ্ছে হিমোলিম্ফ বলে। আচ্ছা, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড হচ্ছে 7 প্রকোষ্ঠ বিশিষ্ট, সেখানে ত্রিকোণাকার হচ্ছে অ্যালারি পেশি থাকে হৃৎপিণ্ডে। ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের মধ্যে হচ্ছে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র আছে, ট্রাকিওল কোষ আছে, ট্রাকিয়া এবং হচ্ছে বায়ুথলি আছে। কি আছে একবার করে দেখবা, রিভিশনের জন্য এই স্লাইডগুলো সাজিয়ে দিছি, পড়বা। প্রথম কমেন্টে কিন্তু আমরা এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এবার আসো রূপান্তর। ঘাসফড়িং এর ক্ষেত্রে একটু তোমাকে এই জিনিসগুলো হচ্ছে একটু জানতে হবে, ঠিক আছে, মানে এই জিনিসগুলো তোমাকে একটু মনে করো যে কষ্ট করে হচ্ছে তোমাকে একটু জানতে হবে। রূপান্তরের ক্ষেত্রে তুমি একটা জিনিস হচ্ছে একটু মনে রাখবা, ঘাসফড়িং এর এই যে রূপান্তর 2 প্রকার, অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ডিম ফুটে হচ্ছে নিম্ফ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী হয়। তাহলে অসম্পূর্ণ রূপান্তরে 3টা ধাপ আছে, ডিম থেকে নিম্ফ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। আর সম্পূর্ণ রূপান্তরের হচ্ছে 4টা ধাপ আছে, ডিম থেকে হচ্ছে লার্ভা থেকে পিউপা থেকে হচ্ছে ইমোগো, যে ইমোগো মানে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। তাহলে বুঝছো, অসম্পূর্ণ রূপান্তরে 3টা ধাপ, ডিম থেকে নিম্ফ থেকে হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণী। সম্পূর্ণ রূপান্তরে 4টা ধাপ, ডিম থেকে লার্ভা থেকে পিউপা থেকে হচ্ছে ইমোগো বা পূর্ণাঙ্গ। এর মধ্যে সম্পূর্ণ রূপান্তরের এক্সাম্পল তুমি মনে রাখবা হচ্ছে প্রেম দিয়ে। তুমি তো সহজ, দেখো তোমার বন্ধু যদি কোনো কারণে প্রেমে পড়ে, দেখবা তোমার সেই বন্ধু সম্পূর্ণ রূপান্তর হয়ে যায়, তোমাকে আর চিনে না। হয় না, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ প্রেমে পড়ছে, দেখবা ও আর ফ্রেন্ডদেরকে সময় দেয় না, চেঞ্জ হয়ে যায়। তাহলে মনে রাখবা, প্রেমে পড়লে মানুষ সম্পূর্ণ রূপান্তর হয়, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তার মানে প্রেম হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। প্রেমের প্রতে হচ্ছে প্রজাপতি, তাহলে প্রেমে পড়লে মানুষ সম্পূর্ণ রূপান্তর হয়ে যায়। তাহলে প্রেম হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, প্রতে প্রজাপতি, মতে মৌমাছি। তাহলে প্রতে প্রজাপতি, মতে হচ্ছে মৌমাছি। তাহলে প্রজাপতি এবং মৌমাছি হচ্ছে সম্পূর্ণ রূপান্তরের এক্সাম্পল। তাহলে বলো অসম্পূর্ণ রূপান্তরের এক্সাম্পল কি? তাহলে অসম্পূর্ণ রূপান্তরের এক্সাম্পল হচ্ছে একদম ইজি, অসম্পূর্ণ রূপান্তরের এক্সাম্পল হচ্ছে ঘাসফড়িং, তেলাপোকা। তাহলে ঘাসফড়িং আর হচ্ছে তেলাপোকা।
তাহলে ঘাসফড়িং তেলাপোকা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। এবার চলে আসো রুই মাছের কিছু জিনিস পড়বা। রুই মাছের বৈশিষ্ট্য এগুলো একটু দেখবা। 14°C নিচে বাঁচতে পারে না। রুই মাছ একটা অস্থিময় মাছ, অ্যাক্টিনোপটেরিজির অন্তর্গত। রুই মাছের আকৃতি হচ্ছে স্ট্রিমলাইন্ড আকৃতি, এর জন্য পানের ভিতরে হচ্ছে গতি বাধা পায় না। রুই মাছ হচ্ছে 3টা অংশ নিয়ে গঠিত, মাথা, দেহকাণ্ড এবং লেজ। তাহলে মাথা, দেহকাণ্ড, লেজ, ঠিক আছে, 3টা অংশ নিয়ে হচ্ছে তোমার গঠিত। রুই মাছের যে আইস, রুই মাছের আইসটা হচ্ছে সাইক্লোয়েড ধরনের হচ্ছে আইস থাকে। উঁচু আইসগুলোকে হচ্ছে সার্কুলাস। বসন্ত গ্রীষ্মকালে হচ্ছে আইসের বৃদ্ধি বেশি হয়। এগুলো একটু দেখবা, আমাদের সময় মেডিকেলে আসছিল যে বসন্ত গ্রীষ্মকালে কি হয়, আইসের বৃদ্ধি বেশি হয়। এই জিনিসগুলো আমাদের সময় আসছিল, ঠিক আছে। কয়টা ভাগে ভাগ করা যায়? 3টা ভাগে, মাথা, দেহকাণ্ড, লেজ। এবার আসো রুই মাছের যে পাখনাগুলা, ঠিক আছে, এই পাখনাগুলা হচ্ছে আমাদেরকে একটু দেখতে হবে যে পাখনাগুলা হচ্ছে কোনটা কি। ধরো এই যে একটা মাছের মনে করো তোমার পাখনা, মনে করো একটা মাছের পাখনা, তাহলে সেই পাখনাতে হচ্ছে অনেকগুলা রশ্মি থাকে। পাখনাতে কি থাকে? পাখনাতে হচ্ছে অনেকগুলা রশ্মি থাকে, লাল লাল রশ্মি থাকে। পাখনাতে হচ্ছে লাল লাল রশ্মি থাকে। এই লাল লাল রশ্মিগুলোকে তোমার বলা হয় পাখনা রশ্মি। এই লাল লাল রশ্মিগুলোকে কি বলা হয়? পাখনা রশ্মি বলা হয়, পাখনা রশ্মি। সেই পাখনা রশ্মির মধ্যে দেখো রুই মাছের পায়ু পাখনাটা হচ্ছে সবচেয়ে ছোট। এখানে হচ্ছে 7টা হচ্ছে পাখনা রশ্মি থাকে। শ্রোণী পাখনায় হচ্ছে 9টা পাখনা রশ্মি থাকে। পৃষ্ঠ পাখনায় হচ্ছে 15 থেকে 16টা পাখনা রশ্মি থাকে। বক্ষ পাখনায় হলো 16 থেকে 17টা পাখনা রশ্মি থাকে। আর পুচ্ছ পাখনায় হচ্ছে 19টা পাখনা রশ্মি থাকে। তাহলে দেখো পায়ু পাখনায় 6 থেকে 7টা, শ্রোণী পাখনায় হচ্ছে 9টা, পৃষ্ঠ পাখনায় 15 থেকে 16টা, বক্ষ পাখনায় আরেকটু বেশি 16 থেকে 18টা, আর পুচ্ছ পাখনায় হচ্ছে 19টা পাখনা রশ্মি থাকে। সিরিয়ালি চিন্তা করো, ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে আশা করি। ওকে, ওবেরিয়ান হচ্ছে ওসিকল। রুই মাছের বায়ুথলি বা পটকার সাথে অন্তঃকরণের হচ্ছে সংযোগ ঘটায়। রুই মাছের পটকা বা বায়ুথলিকে হচ্ছে ফাইসোস্টোমাস বায়ুথলি বলে, ফাইসোস্টোমাস। আর টাকি মাছে হচ্ছে ফাইসোক্লিস্টাস। ফাইসোক্লিস্টাসে হচ্ছে তোমার রুই মাছের পটকা অন্ননালীর সাথে যুক্ত থাকে না। তাহলে রুই মাছের বায়ুথলি হচ্ছে ফাইসোস্টোমাস বায়ুথলি, টাকি মাছের বায়ুথলিটা হচ্ছে ফাইসোক্লিস্টাস বায়ুথলি, ঠিক আছে, একটু দেখবা। এবার আসো রুই মাছের যে পৃষ্ঠীয় পাখনা বা ডরসাল অ্যাওর্টা, সেই ডরসাল অ্যাওর্টার হচ্ছে তোমার বেশ কিছু শাখা আছে। কি আছে? শাখা আছে। এর মধ্যে দেখো সাবক্লেভিয়ান, এর মধ্যে একটা শাখার নাম হচ্ছে সাবক্লেভিয়ান। দেখো সাব মানে নিচে, বায়োলজিতে সাব শব্দের মানে নিচে, ক্লেভিয়ান মানে ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকলের নিচে, ক্ল্যাভিকলের নিচে মানে কি? বক্ষ অঞ্চল। তার মানে সাবক্লেভিয়ান হচ্ছে বক্ষ পাখনা এবং বক্ষ চক্রে রক্ত সরবরাহ করে। সিলিয়াকো মেসেন্টারি, মেসেন্টারি শব্দের মানে হচ্ছে অন্ত্র। তাহলে মেসেন্টারিক ধমনী আন্তরিক অঙ্গে রক্ত সরবরাহ করে। প্যারাইটাল, প্যারাইটাল মানে দেহের প্রাচীর, তাহলে এটা দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। বায়োলজিতে রেনাল শব্দের মানে বৃক্ক, এটা বৃক্কে রক্ত সরবরাহ করে। ইলিয়াক, দেখো শ্রোণী চক্রে 3টা হাড্ডি আছে মানুষের, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। তাহলে ইলিয়াম মানে শ্রোণী চক্র, তাহলে ইলিয়াক ধমনীটা শ্রোণী চক্রে রক্ত সরবরাহ করে। এটা হচ্ছে শ্রোণী চক্রে, শ্রোণী চক্রে রক্ত সরবরাহ করে। আর কডা শব্দের মানে হচ্ছে লেজ, তাহলে কডাল ধমনী লেজে রক্ত সরবরাহ করে। ইটস ন্যানোরিক্যাপ টাইম। আরেকবার বলি, সাব মানে নিচে, ক্ল্যাভিয়ান মানে ক্ল্যাভিকল, এই যে হাড্ডি ক্ল্যাভিকল। তাহলে ক্ল্যাভিকলের নিচে মানে কি? সাবক্ল্যাভিয়ান অর্থাৎ বক্ষ অঞ্চল। তাহলে এটা বক্ষ পাখনা, বক্ষ চক্রে রক্ত সরবরাহ করে। মেসেন্টারি মানে হচ্ছে তোমার অন্ত্র, আন্তরিক অঙ্গে রক্ত সরবরাহ করে। প্যারাটাল মানে দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করে। রেনাল মানে বৃক্ক, বৃক্কে রক্ত সরবরাহ করে। শ্রোণী চক্রের 3টা হাড্ডি, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। ইলিয়াক মানে শ্রোণী, তাহলে এটা শ্রোণী চক্রে রক্ত সরবরাহ করে। কডাল মানে লেজ, এটা রুই মাছের লেজে রক্ত সরবরাহ করে। পুরুষ রুই মাছে একজোড়া হচ্ছে লম্বা শুক্রাশয় আছে, একজোড়া লম্বা হচ্ছে শুক্রাশয় আছে, এবং স্ত্রী মাছে হচ্ছে লম্বা ডিম্বাশয় আছে, ঠিক আছে। ওকে, ডিমে হচ্ছে প্রচুর কুসুম সমৃদ্ধ। এটা রুই মাছ একটু দেখবে, এগুলো 2 বছর বয়সে প্রজননের জন্য তৈরি হয়। জুন জুলাই মাসের দিকে এরা প্রজননক্ষম হয়। প্রতি কেজি দেহ ওজনের জন্য রুই মাছ হচ্ছে 1 লক্ষ থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করতে পারে। আর প্রজননের সময় নদীর পানির তাপমাত্রা 24 থেকে 28°C মধ্যে থাকে। একবার করে দেখবে, একদম সহজ জিনিস। হ্যাঁ, ওকে, রিভিশন দিতে কাজে লাগবে। এবার আসো হাইড্রার হিপনোটক্সিন। তাহলে এবার আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইড্রার হিপনোটক্সিন হচ্ছে তোমার আসলে কি দিয়ে তৈরি, তাই না? তাহলে আমাদের জন্য জিনিসটা মিলে গেছে। তাহলে আমরা এখন এই জিনিসটা হচ্ছে দেখব। তাহলে হাইড্রার হিপনোটক্সিন,
ঠিক আছে, তাহলে হাইড্রার হিপনোটক্সিন হচ্ছে তোমার কি কি জিনিস দিয়ে হচ্ছে তোমার তৈরি? তাহলে দেখো হাইড্রার হিপনোটক্সিন প্রোটিন এবং ফেনল দিয়ে তৈরি, তাই না? তাহলে প্রোটিন এবং ফেনল। কোনটি মিথজীবীর ক্ষেত্রে শর্ত? মিথজীবীর ক্ষেত্রে হচ্ছে উভয় উপকৃত হয়, উভয় উপকৃত হয়। ঠিক আছে, তারপরে দেখো হাইড্রার মিথজীবী সম্পর্ক কার সাথে? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা আর হচ্ছে সবুজ শৈবালের মধ্যে। ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এবং সবুজ শৈবালের মধ্যে মিথজীবী সম্পর্ক। হাইড্রার নেমাটোসিস্ট কয় প্রকার? হাইড্রার নেমাটোসিস্ট হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। ঠিক আছে, হাইড্রার ক্ষেত্রে কোন তথ্যটি হচ্ছে সঠিক নয়? হাইড্রা একটি বহুমস্তক বিশিষ্ট রোমান দৈত্যের নাম, এটা সঠিক নয়। হাইড্রা হচ্ছে তোমার একটা গ্রিক দৈত্যের নাম হাইড্রা। ঠিক আছে, 9 মাথাওয়ালা একটা ড্রাগনের নাম গ্রিক ভাষায়। সামার সল্টিং পদ্ধতি, সামার সল্টিং হচ্ছে ডিগবাজি চলন। ডিগবাজি চলন এটা হচ্ছে দ্রুত চলন। আর লুপিং বা হামাগুড়ি চলন এটা হচ্ছে আস্তে চলন। এটা হচ্ছে সবই হাইড্রার। হাইড্রার অংশ নয়। সাইক্লয়েড হচ্ছে হাইড্রার অংশ নয়, এটা হচ্ছে আইস। রুই মাছের আইস হচ্ছে সাইক্লয়েড। সাইকেল মানে গোল, গোলাকার আইস। বাকিগুলো হচ্ছে হাইড্রার অংশ। হাইড্রার দ্রুত চলন পদ্ধতি হচ্ছে সামার সল্টিং হচ্ছে দ্রুত চলন পদ্ধতি, আর লুপিং হচ্ছে ধীর চলন পদ্ধতি। লুপিং হচ্ছে ধীর। আর একটা জিনিস মনে রাখবা, লুপিং এ হচ্ছে একটা লুপ তৈরি হয়। লুপিং এ হচ্ছে একটা লুপ তৈরি হয়। লুপিং হচ্ছে ধীর চলন পদ্ধতি, একটা লুপ তৈরি হয়। আর সামার সল্টিং এ হচ্ছে তোমার দুইটা লুপ তৈরি হয়। দুইটা লুপ তৈরি হয়, এটা হচ্ছে দ্রুত গতির চলন পদ্ধতি বা ডিগবাজির পদ্ধতি। ঠিক আছে, ওকে। গ্রিক রূপকথার সাথে কোনটি জড়িত? গ্রিক রূপকথার সাথে জড়িত হচ্ছে হাইড্রা, হাইড্রার কোর্সিকা। হাইড্রার কোর্সিকা হচ্ছে গ্রিক রূপকথার সাথে জড়িত। হাইড্রাতে কোন ধরনের নিষেক হয়? হাইড্রাতে কোন ধরনের হচ্ছে তোমার নিষেক হয় বলো? ঠিক আছে, পরনিষেক। আচ্ছা, পরনিষেক কি? যে একটা হাইড্রার শুক্রাণু আরেকটা হাইড্রার ডিম্বাণুর সাথে হচ্ছে মিলিত হয়। একটা হাইড্রা অপর আর একটা হাইড্রার ডিম্বাণুর সাথে মিলিত হয়, তাহলে পরনিষেক হয়। হাইড্রা কোন ধরনের প্রাণী? আচ্ছা, হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী। আচ্ছা, হাইড্রার ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্য একটু মনে রাখবা। হাইড্রার ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্য, ম ম ম 3টা বৈশিষ্ট্য মনে রাখবা। মতে হচ্ছে কি বলে, মুক্তজীবী। মতে হচ্ছে মিঠা পানির সদস্য হাইড্রা। আর আরেক মতে হচ্ছে মাংসাশী। তাহলে ম ম ম মুক্তজীবী, মিঠা পানি, মাংসাশী। হাইড্রা হচ্ছে এই 3টা। ঠিক আছে, ঘাসফড়িংয়ের শ্রবণথলি কি দিয়ে আবৃত? শ্রবণথলি টিম্পেও। টিম্পো শব্দের মানে শ্রবণ। তাহলে ঘাসফড়িংয়ের শ্রবণথলি টিম্পো মানে টিম্পে নাম দ্বারা হচ্ছে আবৃত। ঠিক আছে, কংগ্লোবেট গ্রন্থি কার আছে? আচ্ছা, এটা তেলাপোকা। ঠিক আছে, এটা তেলাপোকার, পুরুষ তেলাপোকায় হচ্ছে একটা স্পেশাল গ্রন্থি আছে। আমি আবারও বলতেছি, পুরুষ তেলাপোকা, আমি সবসময় বলছি যে দুই একটা একটু বাইরের প্রশ্ন আসবে। পুরুষ তেলাপোকায় হচ্ছে তোমার কংগ্লোবেট গ্রন্থি পাওয়া যায়, পুরুষ তেলাপোকায়। ঠিক আছে, ঘাসফড়িংয়ে গিজার্ডের কাজ কি? গিজার্ড হচ্ছে খাদ্য চূর্ণ করে। খাবারগুলো মনে করো গিজার্ডের মধ্যে আসে, গিজার্ডের মধ্যে আসার পর সেগুলো খাবারকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, খাদ্য চূর্ণ করে। ওকে, অপূর্ণাঙ্গ থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলে? তাহলে অপূর্ণাঙ্গ থেকে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে রূপান্তরিত হয় রূপান্তরের মাধ্যমে। তাহলে রূপান্তরকে ইংলিশে বলা হচ্ছে মেটামরফোসিস। মেটামরফোসিস এটা হচ্ছে রূপান্তর। ঠিক আছে, ওকে। ঘাসফড়িংয়ের মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অংশটার নাম কি? আচ্ছা, পৃষ্ঠদেশের ত্রিকোণাকার অংশটা হচ্ছে ভার্টেক্স। ভার্টেক্স হচ্ছে মস্তকের পৃষ্ঠদেশে ত্রিকোণাকার অংশটা হচ্ছে ভার্টেক্স। ঠিক আছে, মানে এইরকম আর কি। একটা ঘাসফড়িংয়ের মস্তক যদি আমি আঁকি, এই যে ত্রিকোণাকার অংশটা, এটা হচ্ছে তোমার ভার্টেক্স। দুই পাশের দুই অংশটাকে বলা হয় জেনা। দুই পাশের অংশটাকে তোমার বলা হয় জেনা। এই যে এটা হচ্ছে জেনা। কপালের দিকের অংশটাকে বলা হয় ফ্রন্স। ফ্রন্স হচ্ছে চওড়া। কপালের দিকের অংশকে বলা হয় ফ্রন্স। আর নিচের দিকে চারকোনা আয়তাকার একটা প্লেটের মতো অংশ থাকে, মোটামুটি চারকোনা একটা আয়তাকার প্লেটের মতো অংশকে বলা হয় ক্লাইপিয়াস।
তাহলে বুঝছো, ত্রিকোণা ভার্টেক্স, দুই পাশে দুইটা জেনা, কপালের দিকে চওড়া হচ্ছে ফ্রন্স, আর নিচের দিকে আয়তাকার প্লেটের মতো অংশকে বলা হয় ক্লাইপিয়াস। ঠিক আছে, ওকে। ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশ নয়। আচ্ছা, ল্যাব্রাম, উপরের ঠোঁটকে বলা হয় ল্যাব্রাম, নিচের ঠোঁটকে ল্যাবিয়াম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস। ঠিক আছে, দুইটা ল ঘাসফড়িং এর মুখপাঙ্গের অংশগুলো এমনি মনে রাখবা, দুইটা ল, দুইটা ম আর একটা হ। ল্যাব্রাম, ল্যাবিয়াম, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস, এগুলো হচ্ছে মুখপাঙ্গের অংশ। ট্রোক্যান্টর হচ্ছে ঘাসফড়িং এর পায়ের অংশ, পায়ের অংশ এটা। মাশরুম গ্রন্থি থেকে হচ্ছে তেলাপোকার পুংজনন তন্ত্রে। মাশরুম গ্রন্থি, এই মাশরুম গ্রন্থিতেই হচ্ছে কংগ্লোবেট গ্রন্থি। মাশরুম গ্রন্থির আরেকটা নাম হচ্ছে কংগ্লোবেট গ্রন্থি। এটা হচ্ছে পুরুষ ঘাসফড়িং এর পুরুষ তেলাপোকার পুংজনন তন্ত্রে থাকে। পুরুষ তেলাপোকার পুংজনন তন্ত্রে মাশরুম গ্রন্থি বা কংগ্লোবেট গ্রন্থি থাকে। পরিপাক তন্ত্রের কোন অংশ খাদ্য শোষণ করে? ইলিয়াম। খাদ্য শোষণ করে ইলিয়াম। আরশোলার প্রধান রেচন অঙ্গ কোনটা? আরশোলা। তাহলে ম্যালপিজিয়ান নালিকা। ঠিক আছে, বা ম্যালপিজিয়ান টিউবিউলস। ঘাসফড়িং এর মুখপাঙ্গ হচ্ছে কোন ধরনের? ঘাসফড়িং এর মুখপাঙ্গ হচ্ছে ম্যান্ডিবুলেট। ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ, এই যে চর্বণ উপযোগী, চিবিয়ে চিবিয়ে খায়, এই জন্য ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। ঠিক আছে, ম্যালপিজিয়ান নালিকা কিসের ভূমিকা পালন করে? রেচন অঙ্গের হচ্ছে ভূমিকা পালন করে। তারপরে কোনগুলি রুই মাছের বায়ুথলির কাজ? আচ্ছা, রুই মাছের বায়ুথলি, রুই মাছের বায়ুথলিতে হচ্ছে তোমার শ্বসন গ্যাসগুলো আছে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, কোন এই গ্যাস আছে। তাহলে এই গ্যাসগুলো শ্বসনে সাহায্য করে, প্রতিধ্বনি সৃষ্টি করে, শব্দ উৎপাদন করে, সবই করে। 1, 2, 3, এটা প্রতিধ্বনি সৃষ্টি করে, শব্দ উৎপাদন করে, শ্বসনে সাহায্য করে, প্লবতা রক্ষা করে, সবকিছু করে। ঠিক আছে, 1, 2, 3। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্যে কি জাতীয় রক্ত বাহিত হয়? রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয়। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে তোমার হচ্ছে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। রুই মাছের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বাহিত হয়, এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে তোমার ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলে। রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, দেখো অন্তর্বাহী ধমনী আর হচ্ছে তোমার বহির্বাহী ধমনী, এই সবগুলাই হচ্ছে তোমার 4 জোড়া করে। অন্তর্বাহী কি করে? অন্তর্বাহী হচ্ছে তোমার হৃৎপিণ্ড থেকে, ধর এটা হচ্ছে হৃৎপিণ্ড, অন্তর্বাহী 4 জোড়া, 4, এই পাশে 4টা, এই পাশে 4টা। ঠিক আছে, টোটাল হচ্ছে তোমার 4 জোড়া। অন্তর্বাহী ধমনী হচ্ছে তোমার কি করে? রক্ত নিয়ে যায়। আবার বহির্বাহীও 4 জোড়া, অন্তর্বাহীও 4 জোড়া, বহির্বাহীও 4 জোড়া। তাহলে রুই মাছের এই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীও 4 জোড়া, অন্তর্বাহীও 4 জোড়া, এই পাশে 4টা, এই পাশে 4টা, এইভাবে আর কি। রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে আখ্যায়িত করা হয়? ভেনাস হার্ট বা ভেনাস হার্ট বা ভেইন হার্ট, শিরা হৃৎপিণ্ড, কারণ কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। রুই মাছের হৃৎপিণ্ডে কোনটি থাকে না? রুই মাছের হৃৎপিণ্ডে দেখো, রুই মাছের হৃৎপিণ্ডে হচ্ছে তোমার কি থাকে? অ্যাট্রিয়াম থাকে, ভেন্ট্রিকল থাকে। ঠিক আছে, আর উপপ্রকোষ্ঠ হিসেবে তোমার কি থাকে? সাইনাস ভেনোসাস থাকে। উপপ্রকোষ্ঠ হিসেবে তোমার কি থাকে? সাইনাস ভেনোসাস থাকে, কিন্তু কি থাকে না? কোনাস আর্টারিওসাস থাকে না। কোনাস আর্টারিওসাস হচ্ছে তোমার থাকে না। ঠিক আছে, ওকে, এটা টাকি মাছে থাকে। কোনাস আর্টারিওসাস কোথায় থাকে? কোনাস আর্টারিওসাস হচ্ছে এই জিনিসটা তোমার টাকি মাছে থাকে, টাকি মাছে থাকে। রুই মাছের বায়ুথলি কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? রুই মাছের বায়ুথলি হচ্ছে তোমার 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, এই যে এরকম, এই যে এরকম, তাই না? বায়ুথলি তাহলে 2 প্রকোষ্ঠ, এটা একটা, এটা একটা, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। বন্ধ শীর্ষকযুক্ত নেমাটোসিস্ট কোনটি? ওই যে হাইড্রার বন্ধ শীর্ষকযুক্ত নেমাটোসিস্ট হচ্ছে ওই যে ভলভেন্ট। ভলভেন্টের সুতাটাই যে এরকম বদ্ধ, বদ্ধ, পেঁচানো, স্ক্রুর মতো পেঁচানো। মুকুল সৃষ্টি এবং মাতৃ হাইড্রা থেকে স্বাধীন জীবন যাপনে হচ্ছে প্রায় 21 দিন সময় লাগে। ঠিক আছে, 21 দিন পর্যন্ত সময় লাগে, একটু দেখবা। ঘাসফড়িং এর লালারসে কোন শর্করা বিশ্লেষী এনজাইম থাকে না? ঘাসফড়িং এর লালারসে হচ্ছে আকাশ থাকে, এমনি মনে রাখবা। ঘাসফড়িং এর লালারসে আকাশ, আতে অ্যামাইলেজ, কতে কাইটিনেজ, শতে সেলুলেজ থাকে, এই 3টা এনজাইম থাকে, কিন্তু টায়ালিন থাকে না। টায়ালিন হচ্ছে মানুষের লালারসে থাকে, এটা মানুষের লালারসে থাকে, ঘাসফড়িং এ থাকে না। আকাশ দিয়ে মনে রাখবা। নিচের কোনটিকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি মনে করা হয়? আচ্ছা, ল্যাবিয়ামকে দ্বিতীয় জোড়া ম্যাক্সিলার প্রতিনিধি মনে করা হয়, কারণ ল্যাবিয়ামে একটা স্পেশাল জিনিস থাকে, ল্যাবিয়াল পাল্প। ম্যাক্সিলারি পাল্পের মতো এখানে একটা স্পেশাল জিনিস থাকে, যেটাকে তোমার বলা হয় ল্যাবিয়াল পাল্প। ঠিক আছে, একটা স্পেশাল জিনিস থাকে। ওকে,
এরপরে আসো, ঘাসফড়িং লাফিয়ে অনেক দূরের পথ অতিক্রম করার জন্য দায়ী কোনটা? আচ্ছা, ঘাসফড়িং এর পায়ের একটা ফিগার আঁকি। হ্যাঁ, 3 কোণা হচ্ছে কক্সা, কক্সার পরে হচ্ছে তোমার অনেকটা ত্রিভুজের মতো হচ্ছে ক্ষুদ্র ট্রোক্যান্টর, ট্রোক্যান্টরের পরে মাংসল এবং হচ্ছে বেশ বড় হচ্ছে তোমার ফিমার, ফিমারের পরে হচ্ছে তোমার সরু হচ্ছে টিবিয়া, আর টিবিয়ার অগ্রভাগে হচ্ছে তোমার কি টার্সাস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ঘাসফড়িং এর পা। তাহলে একটা ঘাসফড়িং এর পায়ের মধ্যে প্রথমটা হচ্ছে 3 কোণা, মানে 3 কোণা হচ্ছে তোমার এটা কক্সা, তারপরে ত্রিভুজাকৃতির ক্ষুদ্র ট্রোক্যান্টর, এটা ত্রিভুজাকৃতির ক্ষুদ্র হচ্ছে তোমার ট্রোক্যান্টর, তারপরে এই যে এটা হইলো তোমার ফিমার। তাহলে ওদের দেখো ফিমারটা হচ্ছে সবচেয়ে মাংসল এবং ফিমারটা অনেক শক্তিশালী, সবচেয়ে বড় মাংসল। তাহলে এই ফিমারের উপর ভর করি তারা লাফিয়ে লাফিয়ে অনেক দূরের পথ অতিক্রম করে। এরপরের অংশটা হচ্ছে টিবিয়া, আর একদম শেষ অংশটা হচ্ছে টার্সাস, একদম শেষ অংশটা হচ্ছে টার্সাস। এটা হচ্ছে একটা ঘাসফড়িং এর পা। তাহলে এর মধ্যে ফিমারটা হচ্ছে মাংসল এবং শক্তিশালী, এর মাধ্যমে সে লাফিয়ে লাফিয়ে অনেক দূরের পথ যায়। ওকে, ঘাসফড়িং এর সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ হতে কত মিনিট সময় লাগে? 30 থেকে হচ্ছে 60 মিনিট পর্যন্ত সময় লাগে। ঠিক আছে, ওকে। অল্প সময়ের জন্য শুক্রাণু প্রাণী দেহে জমা রাখে হচ্ছে স্পার্মাথিকা। স্পার্ম মানে শুক্রাণু, থিকা মানে বহন করা। এই স্পার্মাথিকা হচ্ছে স্ত্রী ঘাসফড়িং অল্প সময়ের জন্য হচ্ছে সে বহন করে। ঠিক আছে, ওকে। রুই মাছের পায়ু পাখনায় হচ্ছে তোমার পাখনা রশ্মি হচ্ছে কয়টা? তাহলে রুই মাছের পায়ু পাখনায় হচ্ছে তোমার পাখনা রশ্মি হচ্ছে তোমার কয়টা, বুঝতেই পারতেছো। তাহলে পায়ু পাখনায় পাখনা রশ্মি হচ্ছে তোমার কত? তাহলে এটা 6 থেকে 7টা। ঠিক আছে, ওকে। রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী হচ্ছে অঙ্গ কোনটা? তাহলে রুই মাছের প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ হচ্ছে আইস বা স্কেল, স্কেল বা এটাকে বলা হয় আইস। তাহলে আইস বা স্কেল, ঠিক আছে, তাহলে আইস বা স্কেল। ওকে, রুই মাছের আইসের কোন রেখার সাহায্যে মাছের হচ্ছে তোমার বয়স নির্ণয় করা হয়? ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে তোমরা পারো, পারো না? তোমরা এগুলো হচ্ছে পারো। অ্যানুলাসের মাধ্যমে, অ্যানুলাসের মাধ্যমে হচ্ছে তোমার কি করা হয়? ঠিক আছে, বয়স, এগুলো একটু দেখবা। রুই মাছের প্রজনন তন্ত্র, রুই মাছ প্রজননের জন্য হচ্ছে জুন জুলাই মাসে প্রজননের জন্য তৈরি হয়। কোন ধমনী রুই মাছের বক্ষ পাখনায় রক্ত সরবরাহ করে? বক্ষ পাখনা, বুকে রক্ত সরবরাহ করে কোনটা? সাব ক্লেভিয়ান, ক্লেভিকলের নিচে, তাহলে সাব ক্লেভিয়ান। ঠিক আছে, ওকে। রুই মাছের হৃৎপিণ্ডকে কি নামে অভিহিত করা হয়? শিরা হৃৎপিণ্ড নামে অভিহিত করা হয়। ঠিক আছে, হাইড্রার দেহের ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। স্টেরিওলিন গ্লুটিন্যান্ট হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, আর সবচেয়ে বড়টা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। রুই মাছ কত সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না? 14 ডিগ্রি সেলসিয়াসের নিচে বাঁচতে পারে না। ঘাসফড়িং এর হচ্ছে তোমার কোন গ্রন্থি থেকে জুভেনাইল হচ্ছে তোমার হরমোন ক্ষরণ হয়? এটা তোমরা পারো, কর্পোরা এলাটা। ঠিক আছে, ইন্টারসেরিব্রাল গ্রন্থিকোষ থেকে হচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন ক্ষরণ হয়, প্রোথোরাসিক থেকে হচ্ছে একডাইসন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, আর কর্পোরা এলাটা থেকে হচ্ছে তোমার জুভেনাইল হরমোন ক্ষরণ হয়, আর পরিণত অবস্থায় হচ্ছে গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ হয়। ঠিক আছে, তাহলে কর্পোরা এলাটা থেকে হচ্ছে তোমার কি হয়? জুভেনাইল হরমোন ক্ষরণ হয়। 4 ধরনের হচ্ছে গ্রন্থি আছে, কোনটার থেকে কি বের হয় সেগুলো হচ্ছে দেখবা। প্রোথোরাসিক গ্রন্থি থেকে হচ্ছে একডাইসন হরমোন বের হয়, ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ থেকে হচ্ছে তোমার প্রোথোরাসিকোট্রপিক হরমোন বের হয়, কর্পোরা এলাটা থেকে হচ্ছে জুভেনাইল হরমোন, আর একটা হচ্ছে গোনাডোট্রপিন হরমোন বের হয়, আর কর্পোরা কার্ডিয়াকা থেকে হচ্ছে গ্রোথ হরমোন হচ্ছে ক্ষরণ হয়, যেটা বৃদ্ধির জন্য হচ্ছে জড়িত। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের প্রাণের পরিচিতি পার্টটাও হচ্ছে আমাদের শেষ। তাহলে এখন আমরা হচ্ছে পরিপাক এবং হচ্ছে তোমার শোষণে হচ্ছে চলে যাই। ঠিক আছে,
তাহলে পরিপাক এবং শোষণের এই টপিকটা আমরা হচ্ছে একটু দেখব। তো এইখানেও গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা একবার করে হচ্ছে দেখায় দিছি এবং আমি আবারও তোমাদেরকে বলে দিই যে তোমরা কি করবা। তোমরা হচ্ছে আমাদের যারা সেকেন্ড টাইম মেডিকেলে দিবা সম্পূর্ণ ফ্রিতে তোমরা হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স, ভাই এটার ক্লাস করো, আর কিছুই লাগবে না। ন্যানো মেডিকেল কোর্স বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে পড়ানো হয়েছে, মেন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ বুঝে ক্লাসে মুখস্থ করা দেওয়া হয়েছে এই ন্যানো মেডিকেল কোর্সে। এই ক্লাসগুলো করলে ইনশাল্লাহ হচ্ছে তোমার আর কিছুই লাগবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিদ সিরাজ, ও কিন্তু ন্যানো মেডিকেল কোর্সের ক্লাস করে এক্সট্রা সিলেবাস শেষ করছে, সারা বাংলাদেশে দ্বিতীয় যে ছেলেটা হয়েছে। তো বুঝতেই পারতেছো এটা ক্লাসের কোয়ালিটি লেভেলটা আশা করি বুঝতে পারতেছো। 1,80,000 প্লাস ছাত্রছাত্রী হচ্ছে এই ফ্রি প্লে লিস্টের ক্লাস করতেছো। ক্লাসগুলা করো, কি করবা? খুব সিম্পল, ইউটিউবে সার্চ দিবা ন্যানো মেডিকেল কোর্স, সার্চ দিলেই চলে আসবে এই যেটা, ঠিক আছে? এই প্লে লিস্টের ক্লাসগুলো করো। এখানে ফিজিক্স ক্লাস আছে, কেমিস্ট্রি ক্লাস আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস আছে, জিকে ক্লাস আছে, ইংলিশ ক্লাস আছে। মেডিকেল অ্যাডমিশনের জন্য যা যা দরকার সব কিছু ক্লাস এখানে আছে, ঠিক আছে? আচ্ছা, আর একই সাথে হচ্ছে তোমরা ভার্সিটির জন্য ফ্রি ক্লাসগুলো ভার্সিটি স্টেশন এই ইউটিউব চ্যানেলটাই হচ্ছে পাবা, আর ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে যেখানে ক্লাস দেখতেছো সেটাও সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সেকেন্ড টাইম দিবাই, তোমরা সেকেন্ড টাইম দিবা এবং হচ্ছে মেডিকেলে একটা কোর্সে যুক্ত থাকতে চাও, আমি আবারও বলতেছি আমাদের ফ্রি ক্লাসগুলো করো, গাইডলাইন করো, ইনশাল্লাহ হচ্ছে হবে। এরপরে তোমার ইচ্ছা, বাট সেকেন্ড টাইমে দেখা যায় যে একটা কোর্সে যুক্ত থাকলে যেটা হয় দিন শেষে যে একটা ফ্লো থাকে, একটা প্রেশার থাকে। এই প্রেশার বা ফ্লোর জন্যই আসলে দিন শেষে পড়া হয়। আর গত বছর সারা বাংলাদেশের সবচেয়ে বেস্ট যে সেকেন্ড টাইম রেজাল্ট ছায়া কিন্তু আমাদের সেকেন্ড টাইম ব্যাচে একদম শুরু থেকে ছিল, এবং ছায়া এই বছর আমাদের সেকেন্ড টাইম ব্যাচে মেন্টর হিসেবেও আছে। ছায়া আরও বেশ কয়েকটা প্ল্যাটফর্মে ছিল, কিন্তু আমাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। আমাদের সাথে ওর অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি ছিল স্টুডেন্ট হিসেবে, এই জন্য ছায়া এই বছর মেন্টর হিসেবে কিন্তু শুধু আমাদের আরটিডিএসে কিন্তু আছে, সবচেয়ে ভালো যে রেজাল্ট করছে পুরো বাংলাদেশের সেকেন্ড টাইম। তো ও থাকবে, আমরা তো সবাই আছি গাইড করার জন্য। তো যদি তোমাদের মনে হয় যে এরকম একটা পেইড ব্যাচের সাপোর্ট তোমার দরকার, যদি কখনো মনে হয় বা কোনো কিছু, তাহলে অবশ্যই তোমরা কি করবা, তোমরা হচ্ছে আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? এই www.rtdslive.com এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কি হতে পারো, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এই জায়গাটায়, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো সবাইকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাই। তো এখন দেখো সেমভাবে দেখো শুরুর দিকে আমরা হচ্ছে পরিপাক ও শোষণের যত গুরুত্বপূর্ণ লাইন তোমাদের জিএসটির জন্য লাগবে একবার করে চোখ বুলে যাবা, সবকিছু সুন্দর করে সাজায় দিছি প্রথম কমেন্টে, এবং হচ্ছে তোমার ডেসক্রিপশনে তোমরা হচ্ছে এই পিডিএফটা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে? একবার করে দেখবা। ওকে, তাহলে আসো আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো একটু বারবার পরীক্ষায় আসে সেগুলো আগে একটু দেখাই। তো প্রথমেই আসো, তোমাদেরকে এখানে পড়া লাগবে পরিপাকতন্ত্রে। দেখো কার্বোহাইড্রেট ভেঙে আলটিমেটলি কি হয়, গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে? প্রোটিন ভেঙে কিসে পরিণত হয়, অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। লিপিড ভেঙে কি হয়, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। এই জিনিসগুলো আগে একটু দেখবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। ভাই বায়োলজিতে যেখানেই তুমি দেখবা গ্যাস্ট্রিক শব্দের মানে হচ্ছে পাকস্থলী। তাহলে পাকস্থলীর যে প্রাচীর বা পাকস্থলীর যে দেয়ালটা, সেই দেয়ালটা হচ্ছে পেশিবহুল এবং সেখানে কি থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, ঠিক আছে? এখন এখানে 5 ধরনের হচ্ছে তোমার কোষ আছে, সেই কোষের কাজগুলা খুবই ইম্পর্টেন্ট। ধরো এটা যদি একটা পাকস্থলী হয়, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পাকস্থলীর যে প্রাচীর বা যে দেয়ালটা, সেই দেয়ালটা হচ্ছে পেশি দিয়ে তৈরি, এবং সেই দেয়ালের গায়ে অনেকগুলো হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, কোষ থাকে, রূপান্তরিত আবরণী কোষ থাকে যারা রস ক্ষরণ করে, এগুলাকেই গ্যাস্ট্রিক গ্রন্থি বলে। গ্রন্থি হচ্ছে রূপান্তরিত আবরণী কোষ যেখান থেকে রস বের হয়, তাহলে এগুলাই হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তো 5 ধরনের কোষ থাকে, সেগুলা কি কি দেখো, প্যারাইটাল কোষ বা অক্সিন্টিক কোষ, এখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয়। মিউকাস কোষ থেকে পিচ্ছিল মিউসিন ক্ষরণ হয়। আর্জেন্টাফিন কোষ, ঠিক আছে? আর্জেন্টাফিন কোষ, সেখান থেকে হচ্ছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর বের হয় যেটা ভিটামিন B12 শোষণে সাহায্য করে। এই গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর হচ্ছে ভিটামিন B12 বা কোবালামিন শোষণে সাহায্য করে। লেখো, তাহলে এটা হচ্ছে B12 শোষণে সাহায্য করে।
চিফ কোষ বা জাইমোজেনিক কোষ বা পেপটিক কোষ, এটা হচ্ছে প্রধান কোষ। চিফ কোষ বা জাইমোজেনিক কোষ বা পেপটিক কোষ, এটা হচ্ছে প্রধান কোষ। তাহলে এখান থেকে পাকস্থলীর প্রধান এনজাইম পেপসিনোজেন বের হয়, যেটা পরবর্তীতে HCl এর সহায়তায় সক্রিয় পেপসিনে পরিণত হয়। আর গ্যাস্ট্রিন কোষ, তো গ্যাস্ট্রিনের বানানটা দেখো, গ্যাস্ট্রিনের বানানটা হচ্ছে এরকম। তাহলে গ্যাস্ট্রিন জিতে হচ্ছে জি কোষ, যেটা হচ্ছে গ্যাস্ট্রিন নামক হরমোন হচ্ছে তোমার ক্ষরণ করে। তাহলে বুঝছো? প্যারাইটাল কোষ বা অক্সিনটিক কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ হয়, মিউকাস কোষ থেকে মিউসিন আসে, আর্জেন্টাফিন কোষ থেকে গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর যেটা ভিটামিন B12 শোষণে সাহায্য করে। চিফ কোষ বা জাইমোজেনিক কোষ বা পেপটিক কোষ প্রধান কোষ, যেখান থেকে প্রধান এনজাইম পেপসিনোজেন আকারে বের হয়। গ্যাস্ট্রিন কোষ বা জি কোষ, যেখান থেকে হচ্ছে গ্যাস্ট্রিন নামক হরমোন বের হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসো অগ্নাশয়। তাহলে প্রথমেই আসো, অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। বলো তো আর কি কি মিশ্র গ্রন্থি আছে? 3 মহাশয়, মনে রাখবা 3 মহাশয় হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি। অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়। মানব দেহে 3 মহাশয়, এরাই হচ্ছে মিশ্র গ্রন্থি। 3 মহাশয়, অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি। অগ্নাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট্ট ছোট্ট নালী বের হয়, যেটা পরবর্তীতে প্রধান অগ্নাশয় নালী বা উইটসাং নালী গঠন করে। এই উইটসাং নালীটাই হচ্ছে তোমার প্রধান অগ্নাশয় নালী, বা এটা বিজ্ঞানী উইটসাং এর নাম অনুযায়ী এটাকে হচ্ছে উইটসাং নালীও বলা হয়। তাহলে প্রধান অগ্নাশয় নালী বা উইটসাং নালী। আচ্ছা, এখন এই যে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে 4 ধরনের কোষ আছে। ঠিক আছে? 4 ধরনের কোষ আছে। সেই 4 ধরনের কোষের নাম একটু মনে রাখতে হবে। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, গামা কোষ থেকে গামা কোষ বা পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন বের হয়। তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, গামা কোষ থেকে পিপি কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ হয়, আর ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ হয়। এর মধ্যে একটু এগুলার কাজ পড়তে হবে। গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়, দেখো একদম সহজ কথা, গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ বাড়ায়। ইনসুলিন উল্টা কাজ করে, ইনসুলিন হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়। ঠিক আছে? আর সোমাটোস্ট্যাটিন হচ্ছে এই আলফা কোষ এবং বিটা কোষ থেকে কতটুকু ইনসুলিন বা গ্লুকাগন বের হবে সেটা নিয়ন্ত্রণ করে। তাহলে সোমাটোস্ট্যাটিন হচ্ছে আলফা কোষ এবং বিটা কোষের ক্ষরণটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। ক্রিস্টাল ক্লিয়ার? তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন যেটা গ্লুকোজ বাড়ায়, বিটা কোষ থেকে ইনসুলিন যেটা গ্লুকোজ কমায়, গামা কোষ থেকে পিপি কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড বের হয়, আর ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন বের হয়, যেটা হচ্ছে আলফা এবং বিটা কোষের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এবার আসো যকৃৎ। যকৃতের অপর নাম হলো তোমার জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি বা জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়। অনেকগুলা নাম আছে, অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার বা জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়। এই যকৃতে হচ্ছে প্রায় 500+ বিক্রিয়া, 5 শতাধিক বিক্রিয়া সংঘটিত হয়। ঠিক আছে? জৈব বিক্রিয়াগুলা। আচ্ছা, যকৃৎ 4টা খণ্ডে বিভক্ত, ডান, বাম, কোয়াড্রেট এবং কডেট। এই 4টা খণ্ডের মধ্যে ডান খণ্ডটা হচ্ছে সবচেয়ে বড়। এই ডান খণ্ডের কাছেই হচ্ছে তোমার পিত্তথলি লাগানো থাকে। এই ডান খণ্ডের সাথেই তোমার পিত্তথলি বা গল ব্লাডার লাগানো থাকে। তাহলে পিত্তথলি বা গল ব্লাডার কোথায় লাগানো থাকে? ডান খণ্ডের সাথেই লাগানো থাকে। ওজন হচ্ছে তোমার 1.5 থেকে 2 কেজি মোটামুটি। যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। একটু দেখবা, এই যে যকৃতের নিম্নতলে হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি থাকে, এটা ডান খণ্ডের সাথে এই যে 500 ধরনের জৈবিক কার্যাবলী সম্পন্ন হয়। আর পিত্তরস, পিত্তরস হচ্ছে তোমার যকৃতের কোষ থেকে আসে, হ্যাপাটোসাইট কোষ থেকে আসে। বায়োলজিতে হ্যাপাটো শব্দের মানে যকৃৎ, সাইট মানে হচ্ছে কোষ। তাহলে হ্যাপাটোসাইট থেকে হচ্ছে পিত্তরস বা যকৃৎ কোষ আসে। পিত্ত মানে হ্যাপাটোসাইট থেকে হচ্ছে পিত্তরস আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংকেত। একবার করে দেখো, এগুলো রিভিশন, জিএসটির জন্য রিভিশন, তাই না? এগুলো তো তুমি পারোই। এটা মনে রাখবা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে দন্ত সংকেত হচ্ছে I2, C1, P2, M3, অর্থাৎ 2টা ইনসিসর বা কর্তন দাঁত, একটা হচ্ছে ক্যানাইন বা ছেদন দাঁত, 2টা হচ্ছে প্রিমোলার বা অগ্রপেশন দাঁত, আর 3টা হচ্ছে তোমার মোলার বা আক্কেল দাঁত। মানে 3টা হচ্ছে মোলার বা পেশন দাঁত। এর মধ্যে সর্বশেষ মোলার দাঁতকে আক্কেল দাঁত বলে, এটা একটু লেখো। সর্বশেষ যে মোলার দাঁত, সর্বশেষ মোলার দাঁতকে কি বলে? তাহলে সর্বশেষ মোলার দাঁতকে হচ্ছে আক্কেল দাঁত বলে। তাহলে বুঝতে পারতেছো? তাহলে I2, C1, P2, M3,
তাহলে I2C1P2M3, তাহলে ইনসিসর বা কর্তন দাঁত দুইটা, ক্যানাইন বা ছেদন দাঁত হচ্ছে একটা, প্রিমোলার হচ্ছে দুইটা, মোলার বা মোলার বা পেশন দাঁত হচ্ছে তিনটা। তাহলে এই 8টা, উপরের পাটির এই পাশে 8টা, এই পাশে 8টা, তাহলে টোটাল 16টা। আবার নিচের এই পাশে 8টা, এই পাশে 8টা, তাহলে টোটাল 16টা। ঠিক আছে, সব মিলে হচ্ছে 32টা। এর মধ্যে সর্বশেষ মোলার দাঁতকে আক্কেল দাঁত বা উইজডম টুথ বলে। ঠিক আছে, আর বাচ্চাদের ক্ষেত্রে দুধ দাঁত, এই শিশুদের দাঁতের দন্ত সংকেতটা একটু মনে রাখবা, I2C1P0M2। বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রিমোলার বা অগ্রপেশন বলে কিছু নাই। বাচ্চাদের ক্ষেত্রে দুইটা ইনসিসর, একটা ক্যানাইন আর দুইটা হচ্ছে মোলার দাঁত থাকে। অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে সব মিলে I2C1M2 কয়টা দাঁত হইল? 2 আর 1 3, 3 আর 2 5। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এই পাশে 5টা, এই পাশে 5টা, তাহলে উপরে 10টা, নিচের এই পাশে 5টা, এই পাশে 5টা, নিচে 10টা, তাহলে টোটাল 10টা 10টা মিলে বাচ্চাদের ক্ষেত্রে দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টা। 10টা 10টা মিলে টোটাল 20টা। আর ওই যে সর্বশেষ মোলার দাঁত বা এই যে তৃতীয় পেশন দাঁত, মোলার দাঁতকে বাংলায় বলে পেশন দাঁত, এটা পিষতে সাহায্য করে খাবারকে। তাহলে সর্বশেষ মোলার দাঁত বা পেশন দাঁতকে হচ্ছে আক্কেল দাঁত বলা হয়, মনে থাকবে। ওকে, এবার আসো মানুষের স্থূলতা। স্থূলতার ক্ষেত্রে তুমি জিনিসগুলো খুব সহজেই জানো। স্থূলতার যে ছকগুলা, এটা মনে রাখবা 18.5 থেকে 25-এর আগ পর্যন্ত, 18.5 থেকে হচ্ছে তোমার 25-এর আগ পর্যন্ত হচ্ছে স্বাভাবিক ওজন। ঠিক আছে, এখানে একটু ভুল আসছে, 25 থেকে 30-এর আগ পর্যন্ত মানে 29.99 পর্যন্ত হচ্ছে অতিরিক্ত ওজন। তাহলে 18.5-এর থেকে কম হইলে ওজন কম। ঠিক আছে, আর 30 থেকে 35-এর আগ পর্যন্ত হইল স্থূলতার প্রথম স্তর, 35 থেকে 40-এর আগ পর্যন্ত হচ্ছে স্থূলতার দ্বিতীয় স্তর, আর 40 বা 40-এর থেকে বেশি হলে স্থূলতার তৃতীয় স্তর। তাহলে বুঝছো, তাহলে 18.5 থেকে 25-এর আগ পর্যন্ত হচ্ছে স্বাভাবিক ওজন, এর থেকে কম হইলে ওজন কম, আর এর থেকে বেশি হইলে হচ্ছে অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজন হচ্ছে 25 থেকে 30-এর আগ পর্যন্ত। দেন 5 করে বাড়াও, 30 থেকে 35-এর আগ পর্যন্ত স্থূলতার প্রথম স্তর, 35 থেকে 40-এর আগ পর্যন্ত স্থূলতার দ্বিতীয় স্তর, 40 বা 40-এর থেকে বেশি হলে স্থূলতার তৃতীয় স্তর। ঠিক আছে, আচ্ছা এবার আসো স্থূলতার কারণে কি কি রোগ হয়। খুবই ইম্পর্টেন্ট, জিএসটির ভার্সিটিগুলোতে আসে। করোনারি হৃদরোগ হয়। দেখো স্থূলতা মানে কি? স্থূলতা মানে ভাই তুমি অতিরিক্ত চর্বি তোমার শরীরে, এটা তো তুমি এমনি জানো। চর্বি থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়ে, উচ্চ রক্তচাপ হয়, টাইপ 2 ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হচ্ছে 2 প্রকার, টাইপ 1, টাইপ 2। এর মধ্যে টাইপ 2 ডায়াবেটিসটা কিন্তু স্থূলতার কারণে হয়। তাহলে টাইপ 2 ডায়াবেটিস, করোনারি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, যকৃৎ এবং পিত্তথলির অসুখ, অস্টিও আর্থ্রাইটিস, তারপরে স্লিপ অ্যাপনিয়া, ঘুমের মধ্যে ওজনের কারণ, অতিরিক্ত ওজনের কারণে ঘুমের মধ্যে দেখবা যে নিঃশ্বাস বন্ধ হয়ে ঘুম ভেঙে যায়, স্লিপ অ্যাপনিয়া, ওই রোগটাকে বলে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া, অস্টিও আর্থ্রাইটিস, যকৃৎ এবং পিত্তথলির অসুখ, উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিস, করোনারি হৃদরোগ, এই সমস্ত জিনিস হচ্ছে তোমার কি হয়? স্থূলতার কারণে হচ্ছে তোমার হতে পারে। ওকে, এবার আসো তাহলে আমরা হচ্ছে প্রশ্ন সলভে চলে যাই। তাহলে মানব দেহে টায়ালিন সক্রিয় হয় কোনটির প্রভাবে বলো? তাহলে টায়ালিন, টম, ঠিক আছে, টায়ালিন হচ্ছে তোমার কি? টম। বলো টম কোথায় থাকে? লালারসে থাকে। লালারসে হচ্ছে তোমার 2টা এনজাইম থাকে, বুঝছো? এটা আমি মনে রাখতাম এভাবে, টম, টতে টায়ালিন, মতে মল্টেজ। টতে টায়ালিন, মতে মল্টেজ। তাহলে লালারসে টায়ালিন এবং মল্টেজ থাকে। ঠিক আছে, যাই হোক, তাহলে এই টায়ালিন সক্রিয় হয় কিসের মাধ্যমে? ক্লোরাইড আয়নের মাধ্যমে হচ্ছে সে সক্রিয় হয়। ওকে, অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে কি বেড়ে যায়? আচ্ছা দেখো, তুমি যদি অতিরিক্ত শর্করা খাও, অতিরিক্ত শর্করা মানে কি? সেখানে আছে গ্লুকোজ। প্রথমে কি হবে জানো? এই অতিরিক্ত গ্লুকোজগুলা গ্লাইকোজেনে কনভার্ট হবে। প্রথমে অতিরিক্ত গ্লুকোজ হচ্ছে যকৃতে হচ্ছে গ্লাইকোজেনে কনভার্ট হবে। বাট প্রবলেম হচ্ছে তুমি যদি অনেক বেশি গ্লুকোজ খাও, যে এত বেশি গ্লুকোজ খাইছো যে সেই গ্লুকোজগুলার পুরাটাকে গ্লাইকোজেনে রূপান্তর করা সম্ভব হচ্ছে না, তখন সেই অতিরিক্ত গ্লুকোজকে যকৃৎ হচ্ছে তোমার ট্রাইগ্লিসারাইডে কনভার্ট করে, অর্থাৎ চর্বিতে কনভার্ট করে। এই জন্য অনেক বেশি গ্লুকোজ খাইলে, অল্প বেশি গ্লুকোজ খেলে সেই গ্লুকোজটা গ্লাইকোজেনে কনভার্ট হয়, কিন্তু অনেক অতিরিক্ত গ্লুকোজ খেলে এত বেশি গ্লুকোজ খাইছো যে সেটার গ্লাইকোজেনে কনভার্ট করেও শেষ করা যাচ্ছে না, তখন সেই অতিরিক্ত গ্লুকোজকে ট্রাইগ্লিসারাইড নামক চর্বিতে কনভার্ট করা হয়। এই জন্য অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় বা স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। ঠিক আছে, ওকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? অগ্নাশয়ে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে অগ্নাশয়ের কি? অন্তঃক্ষরা গ্রন্থি, তাই না? এটা হচ্ছে অগ্নাশয়ের হচ্ছে তোমার অন্তঃক্ষরা অংশ, আর লোবিউল বা অ্যাসিনাস হচ্ছে অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশ, তাই না? ওকে। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁতকে রক্ষা করে। আচ্ছা, এটা দাঁত, হ্যাঁ, দাঁতকে রক্ষা করে কোন এনজাইম? লাইসোজাইম এনজাইম। লাইসোজাইম এনজাইম হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল
এই এনজাইমটা হলো তোমার অ্যান্টিব্যাকটেরিয়াল, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে হচ্ছে দাঁতকে রক্ষা করে। আচ্ছা, মানুষের যকৃতের ওজন কত? 1.5 থেকে 2 কেজি। যকৃতের ওজন হলো তোমার আলটিমেটলি কত? 1.5 থেকে 2 কেজি। ঠিক আছে। আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন ধরনের কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়? আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ইনসুলিন আসে বলো? আলফা থেকে আসে হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে আসে হচ্ছে ইনসুলিন, তাই না? আর ডেল্টা কোষ থেকে আসে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি বলো? গ্যাস্ট্রিক মানে কি? পাকস্থলী। তাহলে পাকস্থলীর গ্রন্থির কাজ হচ্ছে পরিপাক, বুঝতেই পারছো। রক্ত জমাটে সাহায্য করে এমন কোন ভিটামিন সবুজ শাকসবজিতে পাওয়া যায়? রক্ত জমাটের সাথে জড়িত ভিটামিন হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিন কে থেকে হচ্ছে রক্ত তঞ্চনের যে অনেকগুলো ফ্যাক্টর, সেই ফ্যাক্টরগুলো উৎপন্ন করতে সাহায্য করে ভিটামিন কে। পরিপাকে ক্রিয়াশীল, হ্যাঁ, সিক্রেটিন হরমোন কোথা থেকে খরিত হয়? সিক্রেটিন হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ থেকে আসে। সিক্রেটিন এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। লেখো, সিক্রেটিন হচ্ছে, তুমি এখান থেকে অনেক কিছু পড়বা। আমি যে গুরুত্বপূর্ণ লাইনগুলা বলে দিছি না, ওইগুলা থেকে পড়লেই কমন আসবে। তারপর আমি একটু বলে দিই, সিক্রেটিন হচ্ছে প্রথম আবিষ্কৃত হরমোন। এটা ক্ষুদ্রান্তের হচ্ছে কোত্থেকে আসে? প্রথম অংশ থেকে আসে, অর্থাৎ ডিওডেনাম থেকে আসে। তাহলে ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে আসে। প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রেটিন। এটা মনে রাখবা, প্রথম জিনিসটা আবিষ্কার করার আগে সিক্রেট ছিল। প্রথম জিনিসটা আবিষ্কার করার আগে সিক্রেট ছিল সিক্রেটিন। তাহলে প্রথম আবিষ্কৃত হরমোন, এটা ডিওডেনাম থেকে আসে। ঠিক আছে। গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া সংগঠিত হয়। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস, এগুলো সবই কোথায় সংগঠিত হয়? যকৃতে সংগঠিত হয়। ঠিক আছে। কোন হরমোন ক্ষুদ্রান্ত্রে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোন হচ্ছে ক্ষুদ্রান্ত্রে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। সব আছে এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলা। সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের অনুপাত কত? তাহলে সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাদ্যের অনুপাত তাহলে কত? শর্করা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে বেশি। আমিষ হচ্ছে 1 ভাগ লাগে, স্নেহ 1 ভাগ লাগে। তাহলে 4:1:1। ঠিক আছে, ওকে। গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ কত? আচ্ছা, গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে, গ্যাস্ট্রিক জুসে প্রায় 99.45% হচ্ছে তোমার পানি থাকে। আজমল স্যারের বই সরাসরি লেখা আছে 99.45% পরিমাণ হচ্ছে তোমার পানি থাকে। কোলেসিস্টোকাইনিন তৈরি হয় কোথায়? কোলেসিস্টোকাইনিন এটাও ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে আসে। তাহলে ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকেই হরমোনটা আসে। তাহলে এটা ক্ষুদ্রান্ত্র বা অন্ত্র। বলতো কোলেসিস্টোকাইনিনের কাজটা কি? এটা একটু ইম্পর্টেন্ট। দেখো, বায়োলজিতে কোলে শব্দের মানে হচ্ছে পিত্ত, সিস্ট মানে হচ্ছে তোমার থলি। তাহলে কোলেসিস্টোকাইনিন এটা হচ্ছে পিত্তথলিকে সংকুচিত করে। পিত্তথলির মধ্যে পিত্তরস থাকে। দেখো, তাহলে কোলে মানে পিত্ত, সিস্ট মানে থলি। তাহলে এটা পিত্তথলিকে সংকুচিত করে। তাহলে একটা থলিকে সংকুচিত করলে থলি থেকে রস বের হয়ে যাবে। তার মানে এটা পিত্তথলিকে সংকুচিত করে বেশি বেশি পিত্তরস ক্ষরণে সাহায্য করে এই কোলেসিস্টোকাইনিন হরমোন। ঠিক আছে। স্ফিংটার পেশি শরীরের কোন অঙ্গে হচ্ছে পাওয়া যায়? স্ফিংটার হচ্ছে পাকস্থলীতে পাওয়া যায়। ছবিটা সুন্দর হয় নাই। স্ফিংটার হচ্ছে তোমার কোথায় পাওয়া যায়? এই যে পাকস্থলীর হচ্ছে তোমার কার্ডিয়াক প্রান্তে হচ্ছে স্ফিংটার পাওয়া যায়, আর পাইলোরিক প্রান্তে হচ্ছে স্ফিংটার পাওয়া যায়। স্ফিংটার হচ্ছে পেশি বলয়। স্ফিংটার শব্দের মানে হচ্ছে পেশি বলয়। বলয় মানে হচ্ছে রিং, আর পেশি মানে পেশি, অর্থাৎ পেশিগুলা চারপাশে পেঁচিয়ে এরকম রিংয়ের মতো স্ট্রাকচার তৈরি করে। পেশিগুলা চারপাশে পেঁচিয়ে এরকম রিংয়ের মতো স্ট্রাকচার তৈরি করে, তাকে পেশি বলয় বলে। ঠিক আছে। এটা পাকস্থলীতে পাওয়া যায়, তবে অপশনে পাকস্থলী নাই, তাহলে এটা পায়ুপথে পাওয়া যায়, অ্যানাসে পাওয়া যায়। পায়ুপথ, এটাকে ইংলিশে বলে হচ্ছে অ্যানাস। অ্যানাসেও স্ফিংটার পাওয়া যায়। বলো তো এই স্ফিংটারটা কাজ কি? তোমার অনেক হাগা ধরছে, বাট এখন হাগা যাবে না, তখন তুমি কি করো? এই যে স্ফিংটারটাকে ধরে রাখো, ফলে হাগা বের হইতে পারে না। সহজ কথা। আর যখন উপযুক্ত পরিবেশ হইছে, ব্যাস বাকিটা তো বুঝতেই পারতেছে। উপযুক্ত পরিবেশে স্ফিংটার খুললে হাগা বের হয়ে যায়। সহজ কথায় যদি বলি, তাহলে স্ফিংটার পায়ুপথ, ওই জন্য একটা স্ফিংটার থাকে। ওকে। তাহলে যকৃৎ জৈবনিক কাজ সম্পন্ন করে থাকে কয় শতাধিক? ওই যে বলছিলাম 500+, তাহলে প্রায় 5 শতাধিক জৈবনিক কাজ সম্পন্ন করে থাকে। এই জন্য এটাকে জৈব রসায়নাগার বা কর্মমুখী পোতাশ্রয় বলা হয়।
শর্করা জাতীয় খাদ্যকে গ্লুকোজে রূপান্তর করা হচ্ছে কোন এনজাইম? শর্করাকে গ্লুকোজে কনভার্ট করে অ্যামাইলেজ এনজাইম। ঠিক আছে, অ্যামাইলেজ হচ্ছে প্রধান শর্করা বিশ্লেষণকারী এনজাইম অ্যামাইলেজ। ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশটা কি বলো? শুরুটা হচ্ছে ডিওডেনাম, মাঝটা জেজুনাম, শেষটা হচ্ছে ইলিয়াম। তাহলে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। তাহলে ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশ ইলিয়াম। অগ্নাশয় রস নয়। আচ্ছা, অগ্নাশয় রসের মধ্যে টায়ালিন থাকে না। টায়ালিন কোথায় থাকে বলো? ওই যে টম। তাহলে এটা লালা রসে থাকে। টায়ালিন হচ্ছে তোমার লালা রসে থাকে। তাহলে এটা বাদে বাকিগুলা অগ্নাশয়ে পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো গবলেট কোষ। আচ্ছা, গবলেট কোষ হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের সবচেয়ে ভিতরের পার্টে পাওয়া যায়। গবলেট কোষ, এটার বাংলা হচ্ছে পানপাত্র কোষ। এটা খুব ইম্পর্ট্যান্ট। গবলেট কোষ এর বাংলা হচ্ছে পানপাত্র কোষ। মেডিকেল একবার আসছিল পানপাত্র সেল বা গবলেট কোষ। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্রের সবচেয়ে ভিতরের স্তর, মিউকোসাতে থাকে। মিউকোসাতে থাকে। এখন এই যে ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রের সবচেয়ে ভিতরের স্তর মিউকোসাতে থাকে, ক্ষুদ্রান্তের যে মিউকোসা, এই ক্ষুদ্রান্তের মিউকোসাটা হচ্ছে আবার কি? আঙ্গুলের মতো হচ্ছে ভাঁজযুক্ত। এই ভাঁজযুক্ত আঙ্গুলের মতো স্ট্রাকচারকে বলে আবার ভিলাই। তার মানে আসলে গবলেট কোষ ক্ষুদ্রান্ত্র বা বৃহদান্ত্রের মিউকোসাতে থাকে, আবার ক্ষুদ্রান্তের মিউকোসাটায় হচ্ছে ভিলাই থাকে। তার মানে আলটিমেটলি গবলেট কোষ আসলে ভিলায় অবস্থান করে। ঠিক আছে, মুখ গহ্বরে, হ্যাঁ, তাহলে মুখ গহ্বরে নিম্নের কোন খাদ্যটির পরিপাক ঘটে বলো? মুখ গহ্বরে লালারস কাজ করে। লালারসে হচ্ছে তোমার টায়ালিন এবং মল্টেজ, যারা শর্করাকে বিশ্লেষণ করে। তাহলে মুখ গহ্বরে শুধু শর্করা জাতীয় খাদ্যের পরিপাক ঘটে। তো অপশনে কোথাও শর্করা নাই, তার মানে কোনোটিই নয়। ঠিক আছে, একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মশীল পুরুষের দৈনিক কতটুকু শক্তি প্রয়োজন? আমি বলছিলাম যে কিছু জিনিস ভার্সিটিতে, কিছু জিনিস হচ্ছে তোমার একটু উল্টাপাল্টা আসে, এগুলো একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। 2500 থেকে 3000 কিলো ক্যালোরি একটু মনে রাখতে হবে। এগুলো সিলেবাসে নাই, মানে সিলেবাস বলতে বইয়ে হয়তো নাই, বাট একটু দু একটা আসে বাইরে থেকে। পানিতে দ্রবণীয় ভিটামিন 9 কোনটি? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, কোন কোন ভিটামিন দ্রবণীয় বা দ্রবণীয় নয়। এটা মনে রাখার টেকনিক হলো ক্যাডা, স্নেহ, পায়। এইভাবে মনে রাখবা জিনিসগুলো। মনে রাখার টেকনিক হচ্ছে ক্যাডা, স্নেহ, পায়। তার মানে ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন ডি, ভিটামিন এ। ক্যাডা, কে, ই, ডি, এই চারটা হচ্ছে স্নেহ বা লিপিডে দ্রবণীয়। এই চারটা হলো স্নেহ বা লিপিডে দ্রবণীয়। তাহলে এই চারটা বাদে বাকিটা বি, সি, ভিটামিন বি আর ভিটামিন সি, এই দুইটা হচ্ছে পানিতে দ্রবণীয়। এটা হচ্ছে পানিতে দ্রবণীয়, বি, সি। তাহলে বলছে পানিতে দ্রবণীয় ভিটামিন 9 কোনটি? তাহলে যেটা পানিতে দ্রবণীয় ভিটামিন 9, তাহলে সেটা স্নেহে দ্রবণীয়। তার মানে স্নেহে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কে। এই কেটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয় 9। ঠিক আছে, ওকে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালারসে কি থাকে? টম, ওই যে টায়ালিন ও মল্টেজ থাকে। ঠিক আছে, কোনটিকে মানব দেহের ল্যাবরেটরি বলা হয়? যকৃতকে মানব দেহের জৈব রসায়নাগার বা ল্যাবরেটরি বলা হয়। মানুষের অ্যাপেন্ডিক্স পরিপাক নালীর কোন অংশের সাথে যুক্ত? অ্যাপেন্ডিক্স হচ্ছে ওই যে মানুষের ওই যে বদ্ধ থলির মতো অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে বৃহদান্ত্রের হচ্ছে প্রথম অংশটা সিকামের সাথে যুক্ত। সিকামের সাথে যুক্ত বদ্ধ থলির মতো অংশটাকে বলে অ্যাপেন্ডিক্স বলে। ঠিক আছে, ওকে। একজন স্বাভাবিক ওজনের মানুষের বিএমআই কত? স্বাভাবিক বলছে তাহলে 18.5 থেকে 25-এর আগ পর্যন্ত। ডায়াবেটিস কোন অঙ্গের রোগ? আচ্ছা, ডায়াবেটিস কিসের জন্য হয়? শরীরে যদি কোনো কারণে ইনসুলিনের ঘাটতি হয়। ইনসুলিন কোত্থেকে আসে? অগ্নাশয় থেকে আসে। তাহলে অগ্নাশয়ের কোনো প্রবলেমের কারণে যদি ইনসুলিন উৎপাদন করা কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু ডায়াবেটিস হয়। তার মানে ডায়াবেটিস আসলে অগ্নাশয়ের সমস্যার কারণে হয়। পিত্ত লবণ কোথায় উৎপন্ন হয়? যকৃতে। যকৃত থেকে হচ্ছে তোমার পিত্তরস বা পিত্ত লবণ আসে। ঠিক আছে, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো। আচ্ছা, অতিরিক্ত খাদ্য মানে থেকে, অতিরিক্ত খাদ্য বলতে আসলে এখানে গ্লুকোজকে বোঝাচ্ছে। তাহলে গ্লুকোজ থেকে লিভার বা যকৃতে সঞ্চিত সুগার, গ্লুকোজ থেকে কি হয়? গ্লাইকোজেন সঞ্চিত হয়। অতিরিক্ত গ্লুকোজ থেকে জিনিসটা আসলে লিভারে গ্লাইকোজেন সঞ্চিত হয়, তাই না? এই প্রক্রিয়াটার নাম কি বলো তো? এই প্রক্রিয়াটার একটা নাম আছে সুন্দর। এই প্রক্রিয়াকে বলে হচ্ছে গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়াকে তোমার বলা হয় গ্লাইকোজেনেসিস। বায়োলজিতে দেখো গ্লাইকো শব্দের মানে হচ্ছে মানে গ্লাইকোজেনেসিস। আচ্ছা, গ্লাইকোজেন। ঠিক আছে, গ্লাইকো মানে গ্লাইকোজেন। এখানে গ্লাইকো শব্দের মানে আসলে গ্লাইকোজেন,
আর জেনেসিস, জেনেসিস শব্দের মানে উৎপন্ন হওয়া। এই জেনেসিস শব্দের মানে আসলে উৎপন্ন হওয়া। তাহলে তুমি নিজে চিন্তা করো, গ্লাইকো মানে গ্লাইকোজেন, জেনেসিস মানে উৎপন্ন হওয়া, তাহলে গ্লাইকোজেনেসিস মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হওয়া। তাহলে গ্লাইকো মানে গ্লাইকোজেন, জেনেসিস মানে উৎপন্ন হওয়া, তার মানে গ্লাইকোজেন উৎপন্ন হওয়া, অর্থাৎ গ্লুকোজ থেকে তাহলে গ্লাইকোজেন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে গ্লাইকোজেনেসিস। তাহলে এই প্রক্রিয়াতে গ্লাইকোজেন উৎপন্ন হয়। কাফফার কোষ কোথায় দেখা যায়? যকৃতের ম্যাক্রোফেজকে হচ্ছে কাফফার কোষ বলে, তাই না? এটা রোগ জীবাণুকে হচ্ছে ধ্বংস করে। পারো, লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয়? লোহিত রক্তকণিকা তৈরিতে দুইটা ভিটামিন লাগে, একটা হচ্ছে ভিটামিন B12 বা এর আরেকটা নাম হচ্ছে কোবালামিন। কোবালামিন। আর আরেকটা হচ্ছে B9 বা ফলিক অ্যাসিড। তাহলে B12 বা কোবালামিন, আরেকটা হচ্ছে B9 বা ফলিক অ্যাসিড। তাহলে ঠিক আছে, B12। হ্যাঁ, ওকে। লালারসে কোন এনজাইম পাওয়া যায়? টম, বুঝতেই পারতেছো, টায়ালিন এবং মল্টেজ। প্লাজমা প্রোটিন তৈরির স্থানকে কি বলে? আচ্ছা, প্লাজমা প্রোটিন কই তৈরি হয়? যকৃৎ হচ্ছে গামা গ্লোবিউলিন বাদে বাকি সব ধরনের প্লাজমা প্রোটিন হচ্ছে যকৃতে তৈরি হয়। তাহলে গামা গ্লোবিউলিন বাদে, দেখো গামা গ্লোবিউলিন এটাও এক ধরনের প্লাজমা প্রোটিন। তাহলে গামা গ্লোবিউলিন বাদে বাকি সব প্লাজমা প্রোটিন কোথায় তৈরি হয়? তাহলে গামা গ্লোবিউলিন বাদে বাকি সব প্লাজমা প্রোটিন যকৃতে হয়। তাহলে গামা গ্লোবিউলিন বাদে বাকি সব প্লাজমা প্রোটিন হচ্ছে যকৃতে হয়। আর প্লাজমা প্রোটিন কয় প্রকার? মোটামুটি হচ্ছে মেইনলি 4 প্রকার। জানো তো এগুলা? GPA5 মনে আছে? গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, অ্যালবুমিন, ফাইব্রিনোজেন। ঠিক আছে। কোন খাদ্য উপাদানের পরিপাকের জন্য ইমালসিফিকেশনের প্রয়োজন হয়? তাহলে কোন খাদ্য উপাদানের পরিপাকের জন্য তোমার কি হয়? ইমালসিফিকেশন প্রয়োজন হয়। ইমালসিফিকেশন হচ্ছে চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করা। তাহলে চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় খাদ্যকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করাকে তোমার বলা হয় ইমালসিফিকেশন। ঠিক আছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কত লিটার গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয়? গ্যাস্ট্রিক জুস তোমার মোটামুটি উৎপন্ন হয় 1.5 থেকে 2 লিটার। 1.5 থেকে 2 লিটার। হ্যাঁ, মানব জীবন দশায়, ঠিক আছে, কোন বয়সে পাকস্থলীর অম্লীয় পরিবেশ বেশি থাকে? পাকস্থলীর অম্লীয় পরিবেশটা এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি থাকে জীবদ্দশায়। ঠিক আছে। কেন? কারণ বাচ্চারা খাবারের সাথে বেশ কিছু কি করতে পারে? হাবিজাবি খেয়ে ফেলে। দেখো না, একটা ছোট বাচ্চা খাবারের সাথে বেশ কিছু জিনিসপত্র খেয়ে ফেলে, ফলে বাচ্চাদের খাবারে ময়লার পরিমাণ বেশি থাকে বা ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকে। আবার বাচ্চারা দেখা যায় কি যে আমাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একটা বাচ্চার থেকে অনেক উন্নত, সো আমরা কিন্তু সহজে ব্যাকটেরিয়া শরীরে ঢুকলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না, কিন্তু একটা বাচ্চার খাদ্যের সাথে ব্যাকটেরিয়া ঢুকলে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য বাচ্চার ক্ষেত্রে পাকস্থলীতে একটু মানে অম্লীয় পরিবেশটা বেশি থাকে, যাতে বেশি বেশি করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতে পারে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে পাকস্থলীর অম্লীয় পরিবেশটা বেশি। হ্যাপাটিক কোষ কোথায় পাওয়া যায়? বায়োলজিতে হ্যাপাটিক শব্দের মানে হচ্ছে যকৃৎ, তাহলে এটা হচ্ছে যকৃতের কোষ। কয় দিনের মধ্যে সাতকুড়ি প্রতিস্থাপিত হয়? টেস্ট বার্ড বা সাতকুড়ি এটা হচ্ছে 5 থেকে 10 দিনের মাথায় প্রতিস্থাপিত হয়। তুমি এগুলা জানো? 5 থেকে 10 দিনের মাথায় হচ্ছে সাতকুড়ি প্রতিস্থাপিত হয়। শিশুকালে দুধদাঁতের সংখ্যা কয়টা? 5টা 5টা 10টা, নিচে 5টা 5টা 10টা। তাহলে দুধদাঁতের সংখ্যা হচ্ছে 20টা। পিত্তথলির সংকোচন ঘটায়, এই যে দেখো, কোলেসিস্টোকাইনিন। কোলে মানে পিত্ত, সিস্ট মানে থলি, তাহলে পিত্তথলিকে সংকুচিত করে এই হরমোনটা হচ্ছে পিত্তরস ক্ষরণ করে, কোলেসিস্টোকাইনিন। ঠিক আছে, ওকে। সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে নিচের কোন অংশে? খাদ্যের চূড়ান্ত পরিপাক এবং শোষণ হয় ক্ষুদ্রান্ত্রে। চূড়ান্ত পরিপাক এবং শোষণ অলওয়েজ ক্ষুদ্রান্ত্রে হবে। লালারসের পিএইচ কত? 6.2 থেকে 7.4, এটা হচ্ছে লালারসের হচ্ছে পিএইচ। যকৃৎ রক্ত সঞ্চয় করে রাখতে পারে কত? 1500 ঘন সেন্টিমিটার বা 1500 কিউবিক সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করে রাখতে পারে। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, গামা কোষ বা পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন বের হয়। তাহলে আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন বের হয়। ঠিক আছে।
রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড, অতিরিক্ত গ্লুকোজ থেকে কি গ্লাইকোজেন, ঠিক আছে। নিচের কোন বিএমআই অতিরিক্ত ওজন নির্দেশ করে? অতিরিক্ত ওজন তাহলে স্বাভাবিকের থেকে বেশি। স্বাভাবিক কত? 18.5 থেকে 25-এর আগ পর্যন্ত, তার মানে 25 থেকে 30-এর আগ পর্যন্ত হচ্ছে অতিরিক্ত ওজন, মানে স্বাভাবিকের থেকে একটু বেশি। স্বাভাবিক হচ্ছে তোমার 25-এর আগ পর্যন্ত, তাহলে 25 থেকে 30-এর আগ পর্যন্ত হচ্ছে অতিরিক্ত ওজন। একজন 6 বছরের বালিকার দাঁতের দন্ত সংকেত কোনটা? দেখো ICPM, ICPM, আমি প্রাইম মিনিস্টারকে দেখতে পাচ্ছি, ICPM, ঠিক আছে। তো পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 21-23, পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, আর বাচ্চাদের ক্ষেত্রে ICPM। তো 21 ঠিক থাকবে, 23-এর জায়গায় হবে 02, তাহলে I2C1 P0M2, ঠিক আছে। নিচের কোন হরমোনটি পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? পাকস্থলীতে একটাই হরমোন আছে, গ্যাস্ট্রিন। দেখো গ্যাস্ট্রিন নামটা শুনলেই তোমার কাছে গ্যাস্ট্রিক মনে হয়, তার মানে এটা আসলে পাকস্থলীর হরমোন, এটা পাকস্থলীর রসের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এই গ্যাস্ট্রিন হরমোনটাই অ্যাসিড নিঃসরণকে নিয়ন্ত্রণ করে। মানব দেহের কোন অঙ্গে সর্বোচ্চ গবলেট কোষ পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট, সর্বোচ্চ গবলেট কোষ পাওয়া যায় হচ্ছে বৃহদান্ত্রে। গবলেট কোষ থেকে কি বের হয় জানো? গবলেট কোষ থেকে হচ্ছে মিউকাস ক্ষরণ হয়। গবলেট কোষের কাজ কি জানো? গবলেট কোষের কাজ হচ্ছে মিউকাস ক্ষরণ করা, পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, আর এটা সবচেয়ে বেশি পাওয়া যায় বৃহদান্ত্রে। কেন জানো? গবলেট কোষ বেশি থাকলে বেশি মিউকাস বের হবে, বেশি মিউকাস হচ্ছে পিচ্ছিল, ফলে তোমার হাগাটা পিচ্ছিল হয়ে বের হয়ে যাবে। এই জন্য বৃহদান্ত্রে সবচেয়ে বেশি গবলেট কোষ থাকে, কারণ এখান থেকে পিচ্ছিল মিউকাস বের হয়ে হাগা পিচ্ছিল করে বের করে দিতে সাহায্য করে। ওকে, সাইনোসয়েড, ঠিক আছে। সাইনোসয়েড হচ্ছে যকৃতের কোষের মাঝখানে কিছু ফাঁকা জায়গাকে হচ্ছে সাইনোসয়েড বলে। বায়োলজিতে সাইনুস মানে হচ্ছে ফাঁকা জায়গা, সাইনাস মানে হচ্ছে বায়োলজিতে ফাঁকা স্থান, তাহলে যকৃতের ওই ফাঁকা স্থানকে হচ্ছে সাইনোসয়েড বলে, ঠিক আছে। ওকে, বৃহদান্ত্রে দৈনিক কত গ্রাম তরল মণ্ড প্রবেশ করে? বৃহদান্ত্রে দৈনিক হচ্ছে তোমার 350 গ্রাম তরল মণ্ড প্রবেশ করে, এবং সেখান থেকে হচ্ছে 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়। তাহলে বৃহদান্ত্রে দৈনিক হচ্ছে 350 গ্রাম তরল মণ্ড প্রবেশ করে, এবং সেখান থেকে প্রতিদিন 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়। রাজনু স্যারের বইয়ে আছে, স্যার মনে হয় মেপে দেখছেন আর কি, ঠিক আছে। মানে 350 গ্রামই হবে, কারো কম বেশি হইতে পারে না, হইতেই পারে, যাই হোক। তো 350 গ্রাম তরল মণ্ড প্রবেশ করে, সেখান থেকে 135 গ্রাম আর্দ্র মল উৎপন্ন হয়। পারবা এগুলা? কাইলোমাইক্রন কোন প্রক্রিয়ায় শোষিত হয়? আচ্ছা, কাইলোমাইক্রনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তোমার এই যে ক্ষুদ্রান্তের মনে করো এই যে এটা হচ্ছে আঙ্গুলের মতো প্রবর্ধন, এগুলারে বলে হচ্ছে ভিলাই। তো ক্ষুদ্রান্তের ভিলায়ে এই যে বিভিন্ন কোষ থাকে, ক্ষুদ্রান্তের ভিলায় হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে তোমার কি থাকে? বিভিন্ন টাইপের হচ্ছে তোমার কোষ থাকে, বিভিন্ন টাইপের কোষ থাকে। এই কোষগুলা থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়াতে হচ্ছে তোমার কি হয়? কাইলোমাইক্রন গুলা বের হয়। এখান থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়াতে তোমার কি হয়? জিনিসগুলা বের হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে ফার্স্টে হচ্ছে কাইলোমাইক্রন প্রবেশ করে এই কোষগুলাতে, দেন সেখান থেকে এক্সোসাইটোসিস। বায়োলজিতে এক্সো শব্দের মানে হচ্ছে বাইরে, ঠিক আছে। সাইটোসিস মানে হচ্ছে কোষ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া, তাহলে এক্সোসাইটোসিস মানে হচ্ছে কোষ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া। কাইলোমাইক্রনগুলা কোষ থেকে বের হয়ে তোমার হচ্ছে লসিকা নালী অর্থাৎ ল্যাকটিয়েলের মধ্যে প্রবেশ করে, দেন তারা লসিকার মাধ্যমে পরিবহন হয়। এভাবে চর্বি জাতীয় খাদ্যের শোষণ হয়, বুঝছো, এক্সোসাইটোসিস প্রক্রিয়া। ওকে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে পারবা। তাহলে খুব সুন্দর করে তোমাদেরকে আমরা এই টপিকগুলা খুব সুন্দর করে তোমাদেরকে হচ্ছে আমরা পড়াইছি। আর তোমরা আমাদের মেডিকেল অ্যাডমিশনে সম্পূর্ণ ফ্রিতে, যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবা, সম্পূর্ণ ফ্রিতে ন্যানো মেডিকেল কোর্স, এই প্লেলিস্টটা দেখো ইউটিউবে, যে ন্যানো মেডিকেল কোর্স, এই যেটা লিখে যা লেখা আছে সেটা লিখে সার্চ দিও, বানান ভুল করো না। এই এরকম একটা প্লেলিস্ট আসবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, মেডিকেল অ্যাডমিশনের যা যা দরকার সব কিছু আছে এখানে, এবং আরও কিছু ক্লাস এখানে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, ঠিক আছে। এবং অলরেডি 80% ক্লাস দেওয়া আছে মেডিকেলের যা যা দরকার। তো এই ক্লাসগুলো দেখো, সর্বোচ্চ ডিটেলসে পড়ানো হয়েছে, এবং পুরো বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লেলিস্ট। 1,80,000 প্লাস এর বেশি এই প্লেলিস্টের ক্লাসগুলো স্টুডেন্টরা দেখছে। সো বুঝতেই পারতেছে। এবং এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিদ সিরাজ ও কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে দেখছে, ঠিক আছে।
একই সাথে আমাদের টেলিগ্রাম ইয়েতে জয়েন হয়ে যাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ভার্সিটি স্টেশন, VARSITY ভার্সিটি স্টেশন লিখে সার্চ দিয়ে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমাদের ভার্সিটি নিয়েও যত ফ্রি ক্লাস বা যা কিছু আছে সব কিছুর আপডেট পাবা তোমরা এখানে। ভার্সিটি স্টেশন এই টেলিগ্রাম চ্যানেলটায় যুক্ত হয়ে গেলে দুর্দান্ত ক্লাস বা সব কিছু তুমি পাবা। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও ফ্রি ক্লাস দেখবা ভাই। টাকার জন্য যদি কারো কোনো সমস্যা হয় ভাই তুমি ফ্রি ক্লাস দেখো, সব কিছু করো। যদি তোমার কাছে এরকম হয় যে ভাই আপনাদের কাছে আসলে সেকেন্ড টাইম পড়তে চাই, আপনাদের ক্লাস খুব ভালো লাগে, তুমি রেগুলার আমার ক্লাস করো, আমার ক্লাস খুব ভালো লাগে, আমার কথাবার্তা ভালো লাগে, যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে হচ্ছে rtdslive.com এ চলে যাওয়া। এই বছর RTDS এ সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার ছাত্রছাত্রী যুক্ত আছে। এখন পর্যন্ত 3100 প্লাস ছাত্রছাত্রী আমাদের সেকেন্ড টাইম ব্যাচে যুক্ত হয়ে গেছে। সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম ব্যাচ আসতেছে তোমার 16 মে, জিএসটির পরে 16 মে থেকে তোমার ওরিয়েন্টেশন, আর ক্লাস শুরু হবে 19 বা 20 তারিখ থেকে। তার মানে তুমি 19 বা 20 তারিখের আগে যুক্ত হলে সম্পূর্ণ নতুন ব্যাচে একদম জিরো থেকে শুরু করতে পারবা। ঠিক আছে, এর জন্য তুমি চলে যাবা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার দিয়ে RTDS Live লিখবা। RTDS Live লিখে একটা ওয়েবসাইটে চলে যেতে পারবা, rtdslive.com। এই ওয়েবসাইটে যে একটু স্ক্রল করলেই দেখো এই যে নিউ সেকেন্ড টাইমার মেডিকেল ফর HSC 24 ব্যাচ। এই তো এখানে আসার পরে এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা। বিস্তারিত দেখোতে ক্লিক করে এই যে কোর্সটি কিনুন তে ক্লিক করে তুমি সম্পূর্ণ এই যে পেতে ক্লিক করে তুমি বিকাশ দিলে বিকাশ, নগদ দিলে নগদে পে করে তুমি কিনে ফেলতে পারবা। এবং বিকাশ বা নগদে পে করার সময় তোমাকে পিন নম্বর চাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা রাহাত ভাইয়ের কাছে এই নম্বরটা আসতেছে না, এটা বিকাশ কর্তৃপক্ষ বা নগদ কর্তৃপক্ষ এটা ভেরিফাই করে যে এটা আসলেই তোমার বিকাশ কিনা, তুমি পিন নম্বরটা তুমি জানো কিনা, এটা জানার জন্য কোনো ভয় নাই। দোকান থেকে টাকা দিতে গেলে দোকানদার যদি বলবা এটা একদমই সেফ। এটা সারা বাংলাদেশে এইভাবেই হচ্ছে তোমার বিকাশ বা নগদ দিয়ে যদি কেউ কিছু কিনতে যায় এইভাবেই কিনতে হয়। আমি ঈদের শপিংয়ের সময় যদি বিকাশে পেমেন্ট করি আমারও সেম কাজ, পিন নম্বর দিয়েই পেমেন্ট করতে হয়। এটা সম্পূর্ণ সেফ। ঠিক আছে, এটা আমাদের কারো কাছে আসে না, টেনশন করার কোনো কারণ নাই। আর সবচেয়ে বড় কথা, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, স্বপ্ন দেখো, জীবনে অনেক বড় হও। ঠিক আছে, তাইলে হচ্ছে তুমি অনেক ভালো কিছু করবা। আমরা বড় ভাইয়ের মতো তোমাদের সাথে আছি, যা যা দরকার, যা কিছু দরকার সব কিছুতে আমি তোমাকে সাপোর্ট দিয়ে যাব। বাট তুমি খালি পড়তে থাকো, পড়ে যাও। আর অবশ্যই তোমরা যারা হচ্ছে আমার সাথে সরাসরি কথা বলতে চাও যে ভাইয়া আপনার সাথে কথা বলতে চাই, ডক্টর MD নাইমুল ইসলাম রাহাত একটা পেজ আছে, হ্যাঁ 25,000 ফলোয়ার্স আছে এই পেজটায়। এই পেজে নক দিও। আমার নামে দেখা যাবে যে অনেক জায়গাতেই হচ্ছে তোমার ফেক পেজ খুলছে, এটা স্বাভাবিক। যারা অনলাইনে আমরা যারা পড়াই টিচার, এদের নামে আসলে 2-4টা পেজ অনেকেই খুলে। এটা যে কারা খুলে, স্টুডেন্টরাই খুলে কিনা মজা করার জন্য বা যাই হোক, ফেক খুলে। তবে ওইসব না, তুমি এটা লিখে সার্চ দিও ফেসবুকে, 25,000 ফলোয়ার্স সম্বলিত একটা পেজ আসবে। ওইটাই হচ্ছে আমার একমাত্র অফিসিয়াল পেজ। ওইখানে মেসেজ দিও যে ভাই আপনার সাথে কথা বলা বা যা খুশি, তোমার সুখ দুঃখ অনুভূতি যা খুশি, যে ভাই আমার খুব হতাশ, আমার খুব লাগতেছে, আবার জিএসটিতে চান্স পাওয়ার পরে তোমার রেজাল্টগুলো সব কিছু আমার এখানে জানাইতে পারো। বা খারাপ করলেও কোনো সমস্যা নাই, আমি বড় ভাই হিসেবে আমি তোমাকে সবসময় গাইড করবো। ঠিক আছে, মেসেজ দিও, আমি সবসময় আসি তোমাদের সাথে। তবে ফেক পেজে মেসেজ না দিয়ে 25,000 ফলোয়ার্স আছে কিনা এরকম একটা দেখে মেসেজ দিও। ফেক পেজে এত ফলোয়ার্স নাই। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আর দুর্দান্ত পরীক্ষা দাও, বড় ভাই হিসেবে সবসময় তোদের সাথে আসি, ভালো কর, এটাই আমার জন্য সবচেয়ে বড় শান্তি। আমার এখানে এমন না যে এই ফ্রি ক্লাসগুলো করে আসলে আমার করতে হবে, আমার খুব লাভ হবে। এটা সম্পূর্ণ ফ্রি। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রি। এবং ইউটিউবে আমরা হচ্ছে মনিটাইজেশন পর্যন্ত অন করি না, মনিটাইজেশন পর্যন্ত অফ করে রাখি। এরপরও যদি কোনো অ্যাড দেখো সেটা হচ্ছে অটো মনিটাইজেশন। রিসেন্টলি ইউটিউবে কিছু জিনিস করছে যে ওরা হচ্ছে মনিটাইজেশন অন না করলে ওরা ইচ্ছা করে জোর করে অ্যাড দিয়ে দেয়, ওইটা অন্য হিসাব। কিন্তু আমরা মনিটাইজেশন পর্যন্ত অন করি না, যে এই ফ্রি ক্লাস যদি 1 লাখ মানুষও দেখে একটা টাকাও আসবে না, একটা সিঙ্গেল ইউটিউব ভিউ থেকে কোনো টাকা আসবে না। তোমাদের জন্য নিঃস্বার্থভাবে এই হৃদয়ের অন্তঃস্থল থেকে হচ্ছে জিনিসটা আসে দেখে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নেই ঘন্টার পর ঘন্টা। দ্যাটস ইট। দোয়া করো আমাদের জন্য, রেজাল্ট জানাও, তুমি ভালো করো, এটাই আমার সবচেয়ে বড় প্রাইস, এটাই আমার সবচেয়ে বড় জিনিস। আর সেকেন্ড টাইম যারা মেডিকেল প্রিপারেশন নেবে, আমি আবারও মনে করে দিই, ফ্রি ক্লাস করো। আমি কিন্তু একবারও তোমাদেরকে বলতেছি না এই কোর্সে ভর্তি হও, তাড়াতাড়ি ভর্তি হও না, একবারও না। ফ্রি ক্লাস করো, এইগুলা করলেই যথেষ্ট। করো, নিজেকে মোটিভেট করো, সবকিছু করো। তবে একটা পেইড ব্যাচে থাকলে পুশ করতে ইজি হয়, অর্থাৎ তুমি আরো এরকম 3100 জন ছাত্রছাত্রী যুক্ত আছে সেকেন্ড টাইমে, ওদের সাথে থাকলে একটা তুমি ধাক্কার মধ্যে থাকবে, একটা প্রেশার ফিল করবা। এই জন্য হইলে তুমি আমাদের পেইড ব্যাচে যুক্ত হইতে পারো। আদারওয়াইজ কোনো সমস্যা নেই, তুমি আমার ফ্রি ক্লাস করো, সবকিছু করো, কোনো প্রবলেম নেই। rtdslive.com এইটা ওয়েবসাইটে যাইতে পারো। আর ফ্রি ক্লাস হচ্ছে ন্যানো মেডিকেল কোর্স, এইটাই দেখো, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, ক্লাসের বড় বুঝে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এই পিডিএফটা প্রথম কমেন্টে কিন্তু আমি দিয়ে দিচ্ছি,
ঠিক আছে? আসসালামু আলাইকুম।